পশ্চিমা সভ্যতার পতন হবে কি হবে না এটা জেনে আমার লাভ কি? অধিকাংশ স্কলার, পশ্চিমা বিশ্বের পলিটিক্যাল সায়েন্টিস্ট থেকে শুরু করে ইকোনমিস্ট যারা, এরা সবাই একই সুরে কথা বলতেছে যে পশ্চিমা বিশ্ব তারা একটা অন দ্য ভার্জ অফ কলাপস। বিবাহপূর্ব সতীত্ব যারা মেনটেন করে তাদের এমন একটা মেন্টাল প্রসেস তৈরি হয়, একটা মানসিক শক্তি তৈরি হয়, তারা তখন কালচারাল প্রোগ্রেসের একটা চরম উচ্চ শিখরে তারা পৌঁছায় যায় এবং এর ফলে সভ্যতা তৈরি হয়। শ্রমের যদি যোগান বাড়ে, চাহিদা কমে, স্যালারি ফল করে। ঠিক 60-এর দশকে পুরুষের স্যালারি ফল করছে, কারণ 60-এর দশকে এই 30 লক্ষ নারী একবারে মার্কেটে চলে আসছে। ইউরোপ এবং আমেরিকার অধিকাংশ অ্যাবর্শন হয় 6 মাসের পরে গিয়ে। পেটের বাচ্চার বয়স যখন 6 মাস ক্রস করে ফেলছে, তার পেইন সেন্সেশন ডেভেলপ করে ফেলছে, এরপরে গিয়ে তারা অ্যাবর্শনগুলো করে। তাহলে এটা তো এক ধরনের ভ্রূণ হত্যা। ব্যাপক হারে নারীবাদকে তারা প্রমোট করছে। মেয়েরা বিয়ে করতেছে লেটে, যখন তাদের বাচ্চা কাচ্চা হবে না, বা হলেও খুব কম, একটা দুটা। নারীবাদের কারণে, সমকামিতার কারণে, বিবাহকে একটা ব্যারিয়ার দিয়ে রাখছে। এগুলোর কারণে, এই সমস্ত কারণে সে সমস্ত জায়গায় জন্মহার কমে গেছে। যে এই যে পশ্চিমা বিশ্ব, পশ্চিমা দুনিয়া যে কারণে পতনের দিকে যাচ্ছে, এই কারণগুলো যদি আমি অ্যাপ্লাই করি নিজের মধ্যে, আমি এটাকে ওয়েলকাম করি, তাহলে এই একই পতন তো আমারও হবে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে একত্রিত করে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, গভীর কিছু বিষয় নিয়ে এবং বর্তমান সময়ের অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। আমি একটু আগে আসলাম, এসে আসিফ আদনান ভাইয়ের আলোচনাটা পুরোটাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আজ ভাইয়ের আলোচনার টপিক এবং আমার আলোচনার টপিকটা একটু কাছাকাছি। সভ্যতার উত্থান পতন আর পশ্চিমা সভ্যতার পতন কি অবশ্যম্ভাবী কিনা, তো কিছু আলোচনা ওভারল্যাপ হবে এবং ভাইয়ের আলোচনা থেকে রেফারেন্স টেনে আমি কিছু কথাবার্তা বলবো মাঝে মাঝে। তো আমি মানে এর আগে কিছু কয়েকটা পোস্ট দিয়েছিলাম যে পশ্চিমা সভ্যতার পতন নিয়ে। তো ওখানে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট আমার নজরে আসলো যে পশ্চিমা সভ্যতার পতন হবে কি হবে না এটা জেনে আমার লাভ কি? মানে পতন হলেও তো সেই সুযোগটা আমি নিতে পারবো না। মানে আমরা কি সেই অবস্থায় আছি কিনা যে এখন যদি আমেরিকান এম্পায়ার এটা ফল করে, এরপরের এম্পায়ার হিসেবে আমরা মুসলিমরা এটাকে টেক ওভার করবো, এরকম অবস্থায় আমরা আছি কিনা? কিরকম মনে হয় এটা আমরা আছি এই অবস্থায়? এটা কথার কথা, এটা চীন এটাকে টেক ওভার করবে, তাতে আমাদের লাভ কি? চীন তো সেই একই মুসলমানদের উপর একইভাবে হস্টাইল। উইঘুরে চীন কি করছে আমরা তো জানি, ঠিক আছে না? সুতরাং মানে আমাদের এটা নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, এত কিছু, মূলত আলোচনাটা হওয়া দরকার এই কারণে, সো দ্যাট উই ক্যান প্রিপেয়ার ফর দ্যাট, তাই না? আমরা যেন অ্যাটলিস্ট আমরা যদি প্রিপেয়ার হওয়া শুরু করি, হতে পারে যে আমাদের সন্তানরা, আমরা যদি প্রথম স্টেজ শুরু করি, আসিফ আদনান ভাই একটা স্টেজ বললেন না, ইবনে খালদুনের 7টা স্টেজের কথা বলছেন। তো প্রথম স্টেজটা যদি আমাদের এখান থেকে শুরু হয়, আমাদের এই প্রজন্ম, এই জেনারেশন থেকে আমরা শুরু করি, হয়তো আমাদের সন্তানরা গিয়ে সেকেন্ড স্টেজটা পাবে। সেখানে গিয়ে হয়তো তারা রাজনৈতিক এবং সামরিক কনসলিডেশন যেটা, সেই পর্যায়ে তারা হয়তো পৌঁছাবে। কিন্তু আমরা যদি শুরুটা না করি, তাহলে পরে তো এটা আরো পিছিয়ে গেল। এবং এটা আমেরিকা যখন ফল করবে, যেমনটা আমি সামনে দেখাবো, যে এখন মানে অধিকাংশ স্কলার, পশ্চিমা বিশ্বের পলিটিক্যাল সায়েন্টিস্ট থেকে শুরু করে ইকোনমিস্ট যারা, এরা মানে সবাই একই সুরে কথা বলতেছে যে পশ্চিমা বিশ্ব তারা একটা অন দ্য ভার্জ অফ কলাপস, তারা এই কিছুদিন পরেই কলাপস করে ফেলবে। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো কি আমরা আমাদের মানে সোর্স থেকে, আমরা এটা আমাদের টেক্সট থেকে আমরা এটা জানি না? আমাদের হাদিস আমাদের কি কথা বলতেছে না? হ্যাঁ, আমাদের হাদিস আমাদের কথা বলতেছে যে দুনিয়ার একটা শেষ আছে, দাজ্জাল আসবে। কিন্তু প্রবলেম হয়ে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত অবস্থায়, তখনও পর্যন্ত তখন সাহাবীরা মনে করতেছেন যে এখনই দাজ্জাল আসার সময়। কারণ আমরা জানি যে কিয়ামতের আলামতের অন্যতম আলামতে কুবরা, মানে আলামতে কুবরা বা বড় আলামত একটা হচ্ছে যে শেষ নবীর আগমন। এজন্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন দুনিয়াতে, এরপর থেকে সাহাবীরা মোটামুটি প্রিপেয়ার যে দাজ্জাল যে কোনো সময় আসতে পারে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মানে কনফার্ম ছিলেন না যে দাজ্জাল আসবে কিনা। আল্লাহ রাসূল বলছেন একটা কথা যে দাজ্জাল, আমি জীবিত থাকা অবস্থায় যদি দাজ্জাল এসে পড়ে, তাহলে আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। তার মানে আল্লাহ রাসূল আসার পর থেকেই গত 1400 বছর ধরেই মানুষ মনে করতেছে দ্য এন্ড ইজ নিয়ার। হ্যাঁ, মানে সময় হয়ে গেছে, শেষ সময়, লাস্ট টাইম চলে আসছে। এমনকি যখন খেলাফতের পতন হয়েছে, সেই সময় থেকে ওলামায়ে কেরাম, মুসলিম বিশ্ব, তারা আশায় আছে যে কবে ইমাম মাহদী আসবেন। গত 1400 বছর ধরেই মানুষ, প্রতি প্রজন্মের মানুষই তারা আশায় আছেন যে মাহদী আসবেন, মাহদী আসবেন, মাহদী আসবেন। এবং এই জন্য আপনি 1400 বছর ধরে অসংখ্যবার অনেক ফলস মাহাদিকে আপনি দেখতে পাবেন যে বারবার আসছে। মাহাদিবাদ, মাহাদিজম, মাহাদিস মুভমেন্ট অনেক জায়গায় অনেকবার হয়েছে। তাহলে আমরা কিভাবে এত শিওর হয়ে বলতেছি যে পশ্চিমা বিশ্ব ফল করবে, এই কিছুদিনের মধ্যে ফল করবে, এবং এরপর ইমাম মাহদী চলে আসবে, এরপর আমরা মুসলিমরা আবার টেক ওভার করবো? আমরা তো প্রিপেয়ারই না। আমরা নিজেদের দিকে তাকাই, আমরা নেক্সট সিভিলাইজেশন হিসেবে আমরা আসতেছি, এটা আমরা মনে হয় না আমাদের। সুতরাং এখানে আমাদের আলোচনার
মূল আলোচনা যেটা শুনলে পরে কানে অনেক মজা লাগবে, যে কিভাবে আমেরিকান বিশ্ব ব্যবস্থা, এই সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী, বিভিন্ন স্কলাররা কি কি জায়গা থেকে অ্যানালাইসিস করে তারা এই কথাটা বলতেছেন, শুনলে মজা লাগবে। কিন্তু এই মজা থেকে আমরা যদি আমাদের পরবর্তী কর্মপদ্ধতি নির্ধারণ করতে না পারি, তাহলে এই আলোচনা অর্থহীন। আমরা যদি আসিফ আদনান ভাই যেই প্রসেসটার কথা বলে গেলেন, যে আমাদেরকে তিনটা জিনিসের সমন্বয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে অ্যাট ফার্স্ট, এই কাজটা শুরু করতে না পারি, তাহলে আজকের এই সমস্ত আলোচনা জাস্ট স্রেফ একটা কানের মজা, এছাড়া আর কিছুই না, শুনতে মজা লাগবে। তাহলে আমরা মূল আলোচনায় ঢুকি, যে পশ্চিমা সাম্রাজ্যের এই পতনটা অবশ্যম্ভাবী কিনা, এটা বা এটা হলে এটা কবে হবে, এটা আমরা আস্তে আস্তে আলোচনা প্রবেশ করি। প্রথমে আমি দেখাবো যে নৈতিক পার্সপেক্টিভ থেকে, মরাল পার্সপেক্টিভ থেকে বিভিন্ন যারা গবেষক তারা কি বলতেছেন। অলরেডি কিছু গবেষকের নাম আসিফ আদনান উল্লেখ করে গেছেন, আমি তার মধ্যে থেকে কয়েকজনের পার্সপেক্টিভটাকে আপনাদের চিন্তার খোরাক হিসেবে, এবং এখান থেকে আমরা করণীয় বের করব, ঠিক আছে, আমাদের কি করতে হবে এটা কিন্তু আমাদের আলোচনায় চলে আসবে, আপনারা বুঝে ফেলবেন যে আমাদের কি করতে হবে। ওরা যা করতেছে তার উল্টাটা করতে হবে নাকি, ঠিক হুবহু উল্টা 180 ডিগ্রি উল্টা কাজটা যদি আমি করি, তাহলে আমি ওই প্রথম স্টেজে প্রবেশ করতে পারবো, নতুন সভ্যতা নির্মাণের প্রথম স্টেজ, সেখানে আমি প্রবেশ করতে পারবো। তাহলে প্রথমে আমি আপনাদেরকে এই এক ভদ্রলোকের সাথে পরিচয় করাই দেই। ওনার নাম হচ্ছে জোসেফ আনউইন। ওনার নাম আসিফ আদনান ভাই বলে গেছে। হ্যাঁ, উনি একজন ব্রিটিশ নৃতত্ত্ববিদ, এবং হ্যাঁ, একজন ব্রিটিশ নৃতত্ত্ববিদ, অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটিতে উনি ছিলেন। এবং ওনার একটা বই আছে, সেক্স অ্যান্ড কালচার। এই বইটা আমার পড়ার সুযোগ হয়েছে, গত 7 দিন ধরে আমি এটাই পড়তেছি। এবং এই বইয়ের মধ্যে উনি 80টা বিভিন্ন মানে উপজাতি টুপজাতি হাবিজাবি বিভিন্ন মানে গোত্র, হ্যাঁ, এনাদের রেফারেন্স নিয়ে আসছেন, এবং 5টা বড় বড় সিভিলাইজেশন যারা গত 5000 বছর ধরে এই পৃথিবীর বুকে রাজত্ব করছে, এরকম 5টা সিভিলাইজেশন, এবং 80টা বর্তমান যে বর্তমান বিশ্বের, হ্যাঁ, 6টা সিভিলাইজেশন এবং বর্তমান বিশ্বের 80টা ট্রাইবের উপর উনি রিসার্চ করছেন। এবং রিসার্চ করে উনি বলতেছেন যে সেক্সুয়াল রেগুলেশন, যৌন নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রিত যৌনতা, এইটার সাথে সভ্যতা নির্মাণের একটা সম্পর্ক আছে। সভ্যতা নির্মাণ এবং সভ্যতা পতন, এইটার সাথে যৌন নিয়ন্ত্রণের সম্পর্ক আছে। আমি সামনে আরো বিস্তারিত যাবো এটার মধ্যে, কারণ এটার মধ্যে আমাদের পরবর্তী করণীয় আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে উনি খুব স্পেসিফিকভাবে বলতেছেন যে যৌন নিয়ন্ত্রণ হচ্ছে প্রিনাপশিয়াল সেক্সুয়াল রেগুলেশন অফ উইমেন। কি বিশেষ করে কি কথাটা বললেন, যে বিবাহ পূর্ব অবস্থায় বিশেষ করে পুরুষ এবং নারী দুজনেই তো যৌনতা নিয়ন্ত্রণ করতে হবে। উনি খুব স্পেসিফিকভাবে এই এত মানুষের উপরে, এতগুলা কালচারের উপরে রিসার্চ করে বলতেছেন যে বিশেষ করে বিবাহের পূর্বে নারীর যৌনতাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এর কিছু আলামত উনি বলছেন। উনি বলতেছেন যে যেই সোসাইটির মধ্যে ভার্জিনিটির গুরুত্ব যত বেশি, যেই সোসাইটির মধ্যে মেয়েদের বিয়ের মানে কয়েকটা প্যারামিটার উনি বলছেন, যে এই যে মেয়েদের বিয়ের আগে যে যৌনতাকে নিয়ন্ত্রণ করা হবে, এটার কি কি লক্ষণ আছে, সেই সমাজে ভার্জিনিটির গুরুত্ব থাকবে, ভার্জিন মেয়ের গুরুত্ব থাকবে। 2 নম্বর হচ্ছে সেই সমাজে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকবে, আর্লি ম্যারেজের একটা প্রবণতা থাকবে। হ্যাঁ, সেই সমাজের মধ্যে মানে বিভিন্নভাবে মেয়েদেরকে সেক্লুশন করে রাখা, আগলায় রাখার একটা প্রবণতা থাকবে। এই বিষয়গুলো যদি থাকে, তাহলে বুঝতে হবে যে এই সমাজ ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য প্রিনাপশিয়াল সেক্সুয়াল রেগুলেশন অফ উইমেন। এবং উনি বলতেছেন যে এইটার সাথে যেই সমাজ, যেই সভ্যতা এটাকে যত বেশি প্র্যাকটিস করে, সেই সমাজ তত বেশি কালচারাল ম্যাচুরিটির দিকে যায়, এবং সেই সমাজ তত দ্রুত সে সভ্যতা এস্টাবলিশ করে। এবং উনি বলতেছেন যে বর্তমানে যে সমস্ত আনসিভিলাইজড সভ্যতাগুলা মানে গোত্রগুলো আছে, তারা কেউ এটা প্র্যাকটিস করে না। উনি বলতেছেন আমার চোখে একটা আনসিভিলাইজড বলতে আমরা যাদেরকে বুঝি, এরকম একটাও নাই যারা এই জিনিস প্র্যাকটিস করে। আমি সামনে আরো বিস্তারিত আসি, আপনাদের মজা লাগবে। এবং আমরা এখান থেকে আমাদের অলরেডি কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আমাদের কি করণীয়। হ্যাঁ, উই হ্যাভ টু ডিফেন্ড আওয়ার ফ্যামিলিজ। প্রথম কাজ হচ্ছে এটা, আমাদেরকে আমাদের ফ্যামিলির ডিফেন্ড করতে হবে, গার্ডিয়ান হতে হবে, পাহারাদার হতে হবে আমার পরিবারের। আজকে যে পশ্চিমা বিশ্বের যে আগ্রাসন আমাদের পরিবারগুলোকে তারা ধ্বংস করে ফেলতেছে। আমাদের গত কয়েকদিন আগে তো যে একটা ইংলিশ মিডিয়াম একটা মেয়ে তার বাপমার নামে কেস করে বসলো, তাই না? আমার পরিবার যেন এরকম না হয়, এটার জন্য আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ মেজার নিতে হবে। তাহলে পরে আমরা ওই যে আসিফ ভাই বললেন যে প্রথম ধাপে প্রবেশ, ওইটাতে আমরা ঢুকতে পারবো, এছাড়া ঢুকতে পারবো না। আমরা ওদের সাথে একই তোরে আমরাও ওই আনসিভিলাইজড সোসাইটির মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যদি আমরা আমাদের পরিবারকে গার্ড না দিই।
আচ্ছা, আমরা পরের দিকে যাই। সরি, কই গেলাম? হ্যাঁ, ঠিক আছে। তো উনি ওই একই জিনিস, উনি ওই জিনিসগুলো আলোচনা করছেন। আমি স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেবো এবং আমি এখানে ওই বইয়ের স্ক্রিনশট যেন আপনারা পরবর্তীতে পড়তে পারবেন। তো ওনারা এটা বলতেছেন যে এখন রিডাকশন অফ দ্য সেক্সুয়াল অপরচুনিটি, ঠিক আছে। এবং উনি বলতেছেন যে এর ফলে কালচারাল কন্ডিশন, কালচারাল ম্যাচিউরিটি আসে এবং কালচারাল ম্যাচিউরিটি পরবর্তীতে সভ্যতা তৈরি করে। এবং কালচারালি ম্যাচিউর না ইম্যাচিউর, উনি এটা একটা প্যারামিটার নির্ধারণ করছেন। উনি বলতেছেন যে যারা যারা একেশ্বরবাদী, মানে যাদের ঈশ্বর কেন্দ্রিক চিন্তা চেতনাগুলো খুবই পরিশীলিত, খুবই প্রিসাইজ, এবং তারা ঈশ্বরের উপাসনার জন্য একটা 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 ফাংশনিং বিল্ডিং তৈরি করে, টেম্পল তৈরি করে, উনি বলতেছেন এর ফলে কি বোঝা যায়? এর ফলে বোঝা যায় তাদের ঈশ্বরের প্রতি যে সাথে যে বিশ্বাসটা, এটা খুব পরিশীলিত, পরিশুদ্ধ, এবং একই সাথে তাদের বস্তুগত, মানে তো বিল্ডিং বানাইতো না, হ্যাঁ, বস্তুগত যে যোগ্যতা এটা অনেক বেশি, তাদের বিল্ডিং বানানোর, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড হাবিজাবি এগুলো বেশি। উনি বলতেছেন যে সেকেন্ড ক্লাস যেই সিভিলাইজেশনগুলো, সেগুলো কারা? সেগুলো হচ্ছে যারা কোনো বিল্ডিং বানায় না, এরা জাস্ট এমনি গাছ ওয়ার্শিপ করে, পূর্বপুরুষের পূজা করে, হ্যানত্যান এগুলো করে। আর থার্ড স্টেজে উনি বলতেছেন যারা আরো অ্যানশিয়েন্ট, আরো আনসিভিলাইজড, তাদের ধর্মবিশ্বাসটা আরো ইম্যাচিউরড, হ্যাঁ, এই ধরনের তিনটা ভাগে ভাগ করছেন। এবং উনি বলতেছেন যে যারা, যেই সভ্যতাটা এই সেক্সুয়ালিটি রেগুলেশন করছে, যে যারটার সাথে এবারে একটা সম্পর্কের দর জড়ায় যাবে, যা ইচ্ছা তাই করবে, এটা যারা রেগুলেশন করছে, তারা এক স্তর থেকে তার চেয়ে বেটার স্তরে উন্নয়ন হয়েছে তাদের। আস্তে আস্তে সে এটাকে উনি বলতেছেন যে এই কালচারাল কন্ডিশন তাদের উন্নত হয়েছে, ঠিক আছে। আমাদের কিন্তু আপনি অলরেডি মিলাইতে পারবেন এই জিনিস, কিভাবে আমরা ইসলামী সভ্যতা মাত্র 50 বছরের মধ্যে একটা সিভিলাইজেশন তৈরি হয়ে গেল। হ্যাঁ, এই ইসলাম যদি না আসতো তাহলে আরবরা পারতো এই সিভিলাইজেশন তৈরি করতে? তাদের মধ্যেকার যে সেক্সুয়াল প্র্যাকটিস বা যেগুলো ছিল, হ্যাঁ, সৎ ফাঁকে বিয়ে করতেছে, তারপর হচ্ছে কিছু ছিল না এরকম, মানে প্র্যাকটিস, এইগুলো কিন্তু তখন ইসলাম যদি এসে এই জিনিসটাকে পরিশুদ্ধ না করতো, আমরা মেলাতে পারবো না আস্তে আস্তে সামনে আরো অনেক কিছু। এটা উনি বলছেন কালচারাল কন্ডিশন। এই কয়েকটা ভাগে ভাগ করছেন উনি, এত বিস্তারিত আলোচনায় গেলাম না। কয়েকটা ভাগ করছেন যে এটা হচ্ছে সবচাইতে অ্যানশিয়েন্ট, সবচাইতে র, এটা হচ্ছে একটু বেটার, হ্যাঁ, এইটা হচ্ছে সবচাইতে ভালো, এবং এটা হচ্ছে মানে আরো ভালো। উনি বলতেছেন পশ্চিমা সভ্যতা এখন ন্যাশনালিস্টিক অবস্থায় আছে, এবং এই অবস্থায় পৌঁছাইতে হলে প্রথমে তাকে এই সেক্সুয়াল রেগুলেশনের ভিতর দিয়ে যাইতে হবে, খুব কঠোর যৌন নৈতিকতা আরোপ করতে হবে নিজেদের ছেলে মেয়েদের উপরে, তাহলে পরে তারা এই স্টেজে পৌঁছাইতে পারবে। আচ্ছা, এখানেও সেই একই ধরনের আলাপ, এই আলাপগুলো আপনারা আস্তে আস্তে দেখে নিন। এই দেখেন, প্রিনাপশিয়াল চেস্টিটি, বিবাহ পূর্ব সতীত্ব, এই শব্দটার অর্থ কি? প্রিনাপশিয়াল চেস্টিটি, বিবাহ পূর্ব সতীত্ব, এইটা। এবং এখানে উনি বলতেছেন এই বিবাহ পূর্ব সতীত্ব যারা মেনটেন করে, তারা এর ফলে তাদের এমন একটা মেন্টাল প্রসেস তৈরি হয়, একটা মানসিক শক্তি তৈরি হয়, যেটা শেপড ইনটু এ ডেইস্টিক মোড, মানে হচ্ছে তারা তখন কালচারাল প্রোগ্রেসের একটা চরম উচ্চ শিখরে তারা পৌঁছায় যায়, এবং এর ফলে সভ্যতা তৈরি হয়, এর ফলে নতুন সিভিলাইজেশন তৈরি হয়। তাদের মানসিক যে শুদ্ধতা, এটা একটা এমন মেন্টাল প্রসেস, কনস্ট্রাকটিভ মেন্টাল। এবং উনি আরো লিখছেন যে যারা যেখানে ইচ্ছা সেখানে যৌন চাহিদা পূরণ করতে থাকে, তাদের মধ্যে এই মানসিক বিভব শক্তি কখনো তৈরি হয় না, যে তারা একটা নতুন সভ্যতাকে তৈরি করবে, এরকম বিভব শক্তি তাদের মধ্যে আসে না। এরা খালি চিল করবে। আমরা তো দেখতে পাই যে ইয়াং পোলাপান যেগুলা করে বেড়ায়, এগুলো এদের অবস্থা কেমন? এদের দ্বারা কনস্ট্রাকটিভ কোনো কাজ হওয়া সম্ভব? এরা চিল করতেছে, দুনিয়া এনজয় করতেছে। হ্যাঁ, এই যে যারা কথা এই ট্রান্সজেন্ডার, খায়সাত পূরণের একদম সর্বোচ্চ সীমায় পৌঁছায় গেছে, এই মানুষটার দ্বারা এই মেন্টাল ক্যাপাসিটি এদের আসা সম্ভব যে আমি কুরবানি করবো, আমি কষ্ট করব, আমি একটা সভ্যতা তৈরি করবো, এই জিনিসটার মধ্যে কখনো আসবে না। তো এরকম চিন্তা ভাবনা মানুষের মধ্যে এটা কখনো আসে না। উনি এটা বলতেছেন, বারবার এই জিনিসগুলো লিখতেছেন উনি এর মধ্যে। হ্যাঁ, ওই একই জিনিস এখানে, সেম জিনিসগুলো এখানে আছে। আপনারা এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নিন। হ্যাঁ, একটু পড়লে পরে আপনারা বিষয়টা অনেক মানে এনজয় করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে উনি বলতেছেন যে আই ডোন্ট নো অফ এ কেস, আমি এমন একটা কেসও জানি না। বলতেছেন যে সমস্ত জায়গায় মা প্রভাবশালী, যে সমস্ত গোত্রে মেয়েরা প্রভাবশালী বেশি, সেই সমস্ত এলাকায় সেক্সুয়ালিটির যে নিয়ন্ত্রণ, এটা থাকে না। উদাহরণ হচ্ছে আজকের বিশ্ব ব্যবস্থায় নারীবাদের অবস্থান। যদি এটা হয়, উনি বলতেছেন কোনো একটা গোত্র যদি এইরকম মানে ফিমেল ডমিনেন্ট হয়, তাহলে সেই গোত্রের মধ্যে কোনোভাবেই এই যৌন নিয়ন্ত্রণটা আনা সম্ভব না, এবং সেই গোত্র চিরকাল আনসিভিলাইজড অবস্থায় থাকবে, সেটা কখনো সিভিলাইজেশন রেডি করতে পারবে না সে। সুতরাং নারীবাদ প্রভাবিত এই যে সভ্যতা, এই সভ্যতা এটা পতন হবে, এটা পতন হওয়া অবশ্যম্ভাবী, এর সেকেন্ড কোনো অপশন নাই, ঠিক আছে। এবং তাহলে আমাদের মুসলিমদের পরিবারগুলো কেমন হতে হবে?
আমরা এখান থেকে বের করে ফেলতে পারি যে আমাদের মুসলিমদের পরিবারগুলো কি হইতে হবে তাহলে। আচ্ছা, এবং উনি এটা বিভিন্ন মানে ইয়ে নিয়ে আসছেন, ব্যাখ্যা নিয়ে আসছেন যে কেন যৌন নিয়ন্ত্রণের ফলে একটা সভ্যতা গড়ে ওঠে। হ্যাঁ, এটা সিগমুন্ড ফ্রয়েডের নাম জানি, তারপর আরেকজন ডাক্তারের নাম নিয়ে আসছেন ডক্টর রিভার্স, ওনারা সবাই মিলে একই ধরনের কথা হচ্ছে যে এটা যে যৌনতাকে নিয়ন্ত্রণের ফলে এমন একটা মানসিক শক্তি তৈরি হয় যে মানসিক শক্তিটা তাদেরকে কনস্ট্রাকটিভ হইতে, উনি বলতেছেন যে এইটা তাকে একটা মানে ভিন্ন একটা দিকে, তাকে ভিন্ন একটা জিনিস মানসিক শান্তির দিকে তাকে পরিচালিত করে। যেহেতু সে এইখান থেকে খুচরা মানসিক শান্তি সে নিচ্ছে না, সে নিজের স্ত্রীর প্রতি কমিটেড, সে একটা মানে প্রক্রিয়ার বাইরে সে নিজের যৌনতাকে সে অ্যাপ্লাই করতেছে না, ইচ্ছা মতো খেয়াল খুশি মতো সে নিজেকে এনজয় করতেছে না। সুতরাং এই মেন্টালিটিটা তাকে অন্য একটা ভাবে শান্তি খুঁজে নেওয়া বা প্রতিষ্ঠা খুঁজে নেওয়া, আত্মতৃপ্তি খুঁজে নেওয়ার দিকে ধাবিত করে, এবং সেটা হচ্ছে কোনো একটা কনস্ট্রাকটিভ কিছু একটা, তার একটা মিশন থাকবে, তার একটা বড় একটা অ্যাচিভমেন্ট, একটা গোল তার মধ্যে তৈরি হবে। হ্যাঁ, এইরকম একটা জিনিস তার মধ্যে তৈরি হবে। এটা উনি বারবার বলতেছেন, বিভিন্ন জায়গা থেকে ব্যাখ্যা নিয়ে উনি এগুলো আলোচনা করছেন। আচ্ছা, তারপরে এবং উনি বলতেছেন যে সোশ্যাল এনার্জি, এটা নাম দিয়েছেন সোশ্যাল এনার্জি। একটা সমাজের অধিকাংশ মানুষ যখন নিয়ন্ত্রিত যৌনতার মধ্যে আসবে, এটা একটা সোশ্যাল এনার্জি তৈরি করবে। এবং তার কথা হচ্ছে যে এটা লিমিটেশন অফ সেক্সুয়াল অপরচুনিটি, কি করলাম, আচ্ছা, লিমিটেশন অফ সেক্সুয়াল অপরচুনিটি ইজ দ্য ইমিডিয়েট কজ অফ সোশ্যাল এনার্জি। যেই সমাজ এটা প্র্যাকটিস করবে তার মধ্যে একটা শক্তি তৈরি হবে। এবং উনি দেখাইছেন যে যেই সমাজ এটা প্র্যাকটিস করবে না, তার সোশ্যাল এনার্জি আস্তে আস্তে ক্ষয় হইতে হইতে সে পতনের দিকে চলে যাবে। এবং কতদিনের মধ্যে দেখেন কি সুন্দর, মানে এরা ইসলামের এত কাছাকাছি, আমার মাঝে মধ্যে এত খারাপ লাগে যে এই মানুষগুলো গবেষণা করতে 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 ইসলামের একদম কাছাকাছি পৌঁছা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানে হেদায়েতের মালিক, উনি যদি ফয়সালা না করে থাকেন তাহলে হেদায়েত পাবে না। হ্যাঁ, এদের চিন্তা চেতনাগুলা। এবং উনি বলতেছেন যে এই যে সেক্সুয়াল অপরচুনিটিকে যখন লিমিট করা হবে, এটাকে যখন একটা লিমিটেশনের মধ্যে আনা হবে, তখন এই পুরা সমাজটা এমন একটা ফরম্যাটে চলে যাবে যে সে আর উইদিন 100 বছরের মধ্যে সে সভ্যতা তৈরি করে ফেলতে পারবে। 100 বছর লাগবে তার টাইম। যদি আজকে থেকে আমরা ব্যবস্থা নেই, আজকে থেকে যদি ব্যবস্থা নেই যে আজকে থেকে আমরা কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আমরা চলে যাব আজকে থেকে, তাহলে উনি বলতেছেন যে এটা যদি সমাজের তো এখন পুরো সমাজ তো একসাথে এটা করে না। এটা উনি আলোচনা করছেন যে সমাজের বিভিন্ন স্তর, বিভিন্ন মানুষ এটা ডিসক্রিটলি প্র্যাকটিস করে, কিন্তু ওভারঅল সমাজের মধ্যে যদি এরকম একটা চেতনা আগে থেকেই থাকে যে আমরা এটাকে গুরুত্ব দেই, নিয়ন্ত্রণটাকে গুরুত্ব দেই, তখন উনি বলতেছেন 3টা জেনারেশন সময় লাগে। এবং একইভাবে ফল হইতেও 3টা জেনারেশন সময় লাগে। আজকে থেকে যারা অবক্ষয় শুরু হয়েছে, উনি বলতেছেন তার 3টা জেনারেশন সময় লাগবে ফল হইতে, 3 জেনারেশন লাগবে। ঠিক আছে, এখন মজার ব্যাপার হচ্ছে, এইবার আমরা আসি আমাদের মূল আলোচনায়। দেখেন 1960 সাল নিয়ে যায় আপনাদেরকে, 1960s, 1960-এর দশক। 60-এর দশক মানে 51 থেকে 59, এটাকে বলা হয় 60-এর দশক। ঠিক আছে, 1960s। ওই 60-এর দশকে যদি আপনাদেরকে নিয়ে যাই, এই 60-এর দশককে এটা খুব একটা মার্কিং পয়েন্ট। হ্যাঁ, এটা আমরা যদি 60-এর দশকটা খুব ভালো করে স্টাডি করি, আমরা বর্তমান মানে পশ্চিমা বিশ্ব ব্যবস্থার অনেক কিছু আমরা ধরতে পারবো। দেখেন 60-এর দশকে কি কি করছে তারা। এক নম্বর হচ্ছে তাদের সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম। 60-এর দশকে সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম মানে সবচাইতে যেটা উগ্রবাদী, নারীবাদের যে উগ্রবাদী ভার্সন, র্যাডিক্যাল ফেমিনিজম, সেটার উত্থান হয়েছে সেকেন্ড ওয়েভ এই 60-এর দশকে। 2 নম্বর হচ্ছে 60-এর দশক থেকে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ, এই স্নায়ুযুদ্ধটা 60-এর দশক থেকে সবচেয়ে স্পষ্টভাবে শুরু হয়েছে। মানে উৎপাদনের প্রতিযোগিতা, হ্যাঁ, লাভের প্রতিযোগিতা, নিজেদের সফট পাওয়ারের প্রতিযোগিতা, এই জিনিসগুলো শুরু হয়েছে এই সময়ে। 3 নম্বর হচ্ছে এই 60-এর দশক থেকে ইউরোপে এবং আমেরিকাতে, বিশেষ করে ওয়েস্ট ইউরোপ, সেইখানে সেক্সুয়াল রেভলিউশন শুরু হয়েছে। সেক্সুয়াল রেভলিউশন, ওই দেখেন, আপনারা দেখেন 1963 সালে এই ফেমিনিন মিস্টিক এই বইটার মধ্য দিয়ে সেকেন্ড ওয়েভ ফেমিনিজম শুরু হয়। ফেমিনিন মিস্টিক বইয়ের মধ্যে ওই বেটি ফ্রাইডান উনি দেখাইছেন যে মেয়েরা আসলে অতৃপ্ত, মেয়েদেরকে বাইরে কাজ করতে দেওয়া হয় না, মেয়েরা ঘরে নির্যাতিত, মেয়েরা এই বাচ্চা কাচ্চা পালার মধ্যে তাদের জীবনটাকে অতিবাহিত করে, এবং মেয়েরা অতৃপ্ত। এই বইয়ের মধ্যে এই জিনিসটা আনার পরে 30 লক্ষ কপি সেল হয়েছে, এবং 30 লক্ষ নারী একসাথে বুঝতে পারছে যে আমরা তো আসলে অতৃপ্ত। অতএব আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ঘর থেকে বের হয়ে গিয়ে আমাদেরকে জব করতে হবে। এবং এটার সাথে মিলাইতে হবে আমাদেরকে। এটার সাথে আপনি মিলাবেন কি, এই যে সোভিয়েত এবং ইউএস এর মধ্যে যে এখন একটা উৎপাদনের প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কার জিডিপি কত বেশি বাড়াবে। দেখেন না, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এখন যে একটা কে কত বেশি অর্থনৈতিক, কার উৎপাদন কত বেশি, হ্যাঁ, বৈজ্ঞানিকভাবে, তারপর হচ্ছে প্রোডাকশনগতভাবে কার প্রবৃদ্ধি কত বেশি, একটা
তো এখানে যদি আমাকে লাভ রাখতে হয়, বেশি বেশি প্রোডাকশন করতে হয়, তাহলে পরে আমাকে শ্রমিক কস্ট কমাইতে হবে। যদি শ্রমিক কস্ট কমাইতে হয় তাহলে আমাকে মার্কেটে প্রচুর শ্রমিক নিয়ে আসতে হবে। চাহিদা যোগান সম্পর্ক, শ্রমের যদি যোগান বাড়ে, চাহিদা কমে, স্যালারি ফল করে। ঠিক 60-এর দশকে পুরুষের স্যালারি ফল করছে, কারণ 60-এর দশকে এই 30 লক্ষ নারী তারা বুঝতে পেরে একবারে মার্কেটে চলে আসছে। এখন এখন কি হবে? যেহেতু মার্কেটে এখন প্রচুর শ্রমিক আছে, স্বাভাবিকভাবে এখন মানুষ অনেক কম টাকা দিয়েও কাজ করার জন্য রেডি, কারণ আমার তো কাজ লাগবে। সুতরাং তাদের যে জেনারেল যে স্যালারি, এই স্যালারি বেজ লাইন, এই বেজ লাইন কমে গেছে অনেক। তাহলে এটার সাথে আমি এটা মিলালাম। 3 নম্বর হচ্ছে সেক্সুয়াল রিভলিউশন। দেখেন এই 56 সালে, 65 থেকে 66 এই সময়ে বিবাহিতা এবং অবিবাহিতাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ এর আইন পাশ করা হয়। এই যে সেক্সুয়াল রেভলিউশন, অবিবাহিতারাও কি করতে পারবে? গর্ভপাত করতে পারবে, জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল পিল ইউজ করতে পারবে। দেখছেন এই যে এই সময়টা। 3 নম্বর হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা অ্যাভেলেবল হয় 1961 সালে প্রথম, এটাকে অনুমোদন দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে 1967 সালে ব্রিটেনে গর্ভপাত আইন, নারী বিবাহিত অবিবাহিত সবাই গর্ভপাত করতে পারবে। 67 সালে এই আইন পাশ হয় এবং আমেরিকাতে গর্ভপাত আন্দোলন শুরু হয়, অ্যাবর্শন মুভমেন্ট। 1968 সালে হস্তমৈথুনকে মনোরোগের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে দেখেন 60-এর দশক এবং তার পরবর্তী সময়গুলো খেয়াল করেন কি হচ্ছে। দেখেন 1969 সালে প্রথম পর্নোগ্রাফি রিলিজ দেওয়া হয় থিয়েটারে, এবং এটা এরপর থেকে 15 বছর ব্যাপী দ্য গোল্ডেন এজ অফ পর্নোগ্রাফি, যেটা আজকে একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, কত? $182 বিলিয়ন ইন্ডাস্ট্রি। 1969 সাল থেকে, এটা 1961 সাল থেকে শুরু হয়েছে, মানে গে রাইটস মুভমেন্ট, যেটা ওই স্টোন ওয়াল নামে একটা দাঙ্গা হয়, একটা সমকামীদের একটা নাইট ক্লাবে পুলিশ রেড দিয়ে ওখানে একটা দাঙ্গা হয়, কিছু সমকামীটা মারা যায়। ওই সময় থেকে আনুষ্ঠানিকভাবে সমকামীদের আন্দোলন শুরু হয়ে গেল। তাহলে আমরা দেখলাম এই যে সেক্সুয়াল রেভলিউশন, হ্যাঁ, যৌন বিপ্লব কবে থেকে শুরু হয়েছে? তাহলে পশ্চিমা বিশ্বের যে যৌন অবক্ষয়, এটা 1960-এর দশক থেকে শুরু হয়েছে। তাহলে জোসেফ আনউইনের গবেষণা অনুসারে উনি যে বলতেছেন যে 3টা জেনারেশন সময় লাগবে, এটা আমি সামনে দেখাচ্ছি, দাঁড়ান, এটা আমি মানে মজা আছে সামনে আরো। আর তাহলে এখানে কি কি হচ্ছে দেখেন, সেক্সুয়াল রেভলিউশনে হচ্ছে, তারপর গোল্ডেন এজ অফ পর্নোগ্রাফি, গে রাইটস মুভমেন্ট, অ্যাবর্শন মুভমেন্ট, বার্থ কন্ট্রোল মুভমেন্ট, সব শুরু হয়েছে 1960-এর। এবং এই সবই কিছুক্ষণ আগে যেটা বললাম যে প্রিনাপশিয়াল সেক্সুয়াল রেগুলেশন অফ উইমেন, সেটাকে কিন্তু দেখেন, সেটার এগেইনস্টে, সেটার বিরুদ্ধে আরো আছে। এই যে সেই যৌন বিপ্লব, দেখেন অবস্থা, দেখেন ওদের। হ্যাঁ, নিউডিটি ইজ গডস ক্রিয়েশন, এই যে সেই সময়কার প্ল্যাকার্ড পড়তেছেন, সেই সময়কার প্ল্যাকার্ড গুলা, বাপ নিয়ে আসছে একটা, আই এম প্রাউড অফ মাই গে সন। হ্যাঁ, তারপর মাই মাইন্ড, মাই বডি, মাই ফ্রিডম, হ্যাঁ, মাই ইউটেরাস, মাই রুলস। মিলে এটা কার কথা ছিল? জরায়ুর স্বাধীনতা। হ্যাঁ, বাংলাদেশে একজন আছে না? আচ্ছা, অ্যাবর্শন হচ্ছে উইমেন রাইট, মিনি স্কার্ট ফর এভার। তো এইগুলো হচ্ছে তাদের যৌন বিপ্লবের সময়কার পোস্টার। আচ্ছা, এইবার দেখেন এই যে আমেরিকার যে একটা 1960 সালের পর থেকে বা ওই সময়কাল থেকে যে একটা প্রসেসের ভিতর দিয়ে আমেরিকা গেছে, আমেরিকা এবং ইউরোপ, তার ফলে কি হয়েছে দেখেন, তার ফলে আজকে রেজাল্টটা কি। 1 নম্বর হচ্ছে 1970 সাল থেকে আমেরিকাতে যে লিভ টুগেদার পরিবার, সেটা ছিল 5 লাখ, 2002 সালে এসে হয়েছে 49 লাখ এবং বর্তমানে 95 লাখ লিভ টুগেদার ফ্যামিলি। তাহলে লিভ টুগেদার ফ্যামিলি মানে কি? ওই যে মেয়েদের বিবাহ পূর্ব যৌনতার যে নিয়ন্ত্রণ ছিল সেটা উঠে গেছে না, তারা এখন বিয়ে ছাড়াই সংসার করতেছে। 2 নম্বর হচ্ছে আমেরিকার প্রথম শিশুদের মধ্যে 48% অবিবাহিত মায়ের সন্তান। তাহলে ওই সেই এটাকে প্রিনাপশিয়াল, আমি লিখছি প্রিনাপশিয়াল রেগুলেশনটাকে, কি অবস্থা আমেরিকার এবং ইউরোপের। ব্রিটেনের 81% গর্ভপাত করতেছে অবিবাহিত মেয়েরা। তাহলে বুঝতেছেন বিবাহ পূর্ব নিয়ন্ত্রণের কি অবস্থা। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে আমেরিকার 10 থেকে 13 বছর বয়সী 36% শিশু কিশোরী অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত, এবং 15 বছর বয়সীদের মধ্যে 50%ই, 15 বছর বয়সী যারা, তাদের 50%। তাহলে বিবাহ পূর্ব কি অবস্থা। ওকে, তারপর হচ্ছে যদি পর্নোগ্রাফি আসি, 64% তরুণ তরুণী পর্নের অ্যাডিক্টেড। জার্মানিতে 4 লক্ষ বিভিন্ন ব্রথেল, জার্মানিকে বলা হয় হচ্ছে ব্রথেলের রাজধানী জার্মানি, পুরো ইউরোপের ব্রথেল, সেখানে 4 লক্ষ পতিতা সেখানে কাজ করে। আর হচ্ছে 2018 সালে আমরা জানতেছি, আইএলও বলতেছে আমাদেরকে যে ইউরোপ আমেরিকায় পাচার হচ্ছে প্রতি বছর 20 লক্ষ শিশু ল্যাটিন আমেরিকা থেকে। তাহলে এই 20 লক্ষ গিয়ে সার্ভিস দিচ্ছে ইউরোপ আমেরিকাতে প্রতি বছর, ঠিক আছে। এবং ল্যাটিন আমেরিকার ভিতরে আরো 40 লক্ষ পথ শিশু তারা যৌন পেশায়
নিয়োজিত। তাহলে এই স্ট্যাটিস্টিক থেকে আমরা একটু বুঝতে পারলাম যে এখন পশ্চিমা যে সভ্যতা, যে সাম্রাজ্যের কথা আমরা বলতেছি, সেই সাম্রাজ্যের প্রিনাপশিয়াল যে সেক্সুয়াল রেগুলেশন সেটার কি অবস্থা আমাদের সামনে একটু আমরা বুঝতে পারলাম। আর বিবাহ পরবর্তী কি অবস্থা সেখানে একটু দেখি, যে আমেরিকার 20 থেকে 40% দম্পতি তারা চিটিং হিজ পার্টনার, স্বামী বা স্ত্রীর সাথে চিটিং করতেছে 20 থেকে 40%। এবং এই কারণে আমেরিকার 50% বিয়ে ডিভোর্স হয়, এবং 50% ডিভোর্সের এই যে যারা ডিভোর্স হইলো যাদের, তাদের মধ্যে 42%-এরই বিয়ে থাকা অবস্থায় ব্যভিচারের ইতিহাস আছে। এগুলো তারা রিসার্চ করে বের করছে। আর অন্যান্য যৌন অস্থিরতা বা যৌন অনিয়ম যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে আমেরিকার কত পার্সেন্ট মানুষ সমকামী হিসেবে নিজেদের পরিচয় দেয়, এবং এই সমকামীদের মধ্যে 54%ই তারা ভ্যাকসিন নেয়, এইডসের ভ্যাকসিন। তারপরেও প্রতি বছর 30 থেকে 40 হাজার এইডস রোগী ভ্যাকসিন নেওয়ার পরেও, মানে ভ্যাকসিন লাস্ট কথা না আর কি। তো এই হচ্ছে ইউরোপ এবং আমেরিকার বর্তমান অবস্থা। তারা তাদের এই কালচারের মধ্যে তাদের এই সাম্রাজ্যের মূল বৈশিষ্ট্যগুলো কি দেখি আমরা এখন, যে তারা সেক্সটাকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে। তারা সেক্সুয়াল সিম্বলিজম, সমস্ত জায়গায় সেক্সুয়াল সিম্বলিজম তারা ইউজ করতেছে, এবং এর পিছনে রিসার্চ হচ্ছে যে যদি সেক্সুয়াল সিম্বলিজম ইউজ করা হয় তাহলে মানুষ প্রোডাক্ট বেশি কনজিউম করে। এটা তাদের রিসার্চ হচ্ছে এইটা। তারপর হচ্ছে তারা ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং অন্যান্য সমস্ত জায়গায় নারীদেরকে সেক্সুয়াল অবজেক্টিফিকেশন করছে, নারীর দেহকে তারা একটা পণ্য হিসেবে ইউজ করতেছে। একটা বিলবোর্ডে যদি একটা মেয়ের উলঙ্গ, মানে এমন একটা ছবি, উলঙ্গ না সেটা, একটা মেয়ে আইসক্রিম খাচ্ছে, এরকম একটা ছবি যদি আমি আইসক্রিম একটা কোম্পানি যদি সে ইউজ করে, তাহলে এটার দ্বারা সে কি আইসক্রিম নিয়ে তুমি একটা বাচ্চার ছবি দাও, একটা বাচ্চা আইসক্রিম খাচ্ছে, এগুলো বাচ্চারাই খায় বেশি, তুমি একটা মেয়ে আইসক্রিম খাচ্ছে বিশ্রীভাবে, সেই ছবি তুমি বিলবোর্ডে দিয়ে রাখছো, এর মানে কি? তার মানে সে যে এই ছবিটা দেখবে তার মধ্যে একটা সেক্সুয়াল একটা মেসেজ সে দিতে চাচ্ছে। এবং দেখা গেছে, রিসার্চে দেখা গেছে যে এর ফলে ওইটার বিক্রি বেড়ে যাচ্ছে, ওই আইসক্রিম বিক্রি বেড়ে যাচ্ছে। ঠিক আছে। তারপরে তাদের এই ফুল কালচার, এটাকে আমরা বলতেছি হাইপার সেক্সুয়ালাইজড কালচার। তারা পর্নোগ্রাফি, বিভিন্ন ব্রোথেলস অ্যান্ড ক্যাসিনোজ, বিভিন্ন অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আছে, সেক্স এডুকেশনের মাধ্যমে তারা বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো ছড়াই দিচ্ছে। হ্যাঁ, কন্ট্রাসেপশনকে তারা মানে আম করে ফেলছে, অ্যাবর্শনটাকে তারা একটা অধিকার হিসেবে, অ্যাবর্শন মানে কি? হত্যা। ইসের কি বলে, ইউরোপ এবং আমেরিকার অধিকাংশ অ্যাবর্শন হয় 6 মাসের পরে গিয়ে। পেটের বাচ্চার বয়স যখন 6 মাস ক্রস করে ফেলছে, তার পেইন সেন্সেশন ডেভেলপ করে ফেলছে, এরপরে গিয়ে তারা অ্যাবর্শনগুলো করে। তাহলে এটা তো এক ধরনের ভ্রূণ হত্যা। হ্যাঁ, তো সুতরাং এটা তাদের একটা অধিকার তাদের কাছে এটা। তারপরে আর কি, পার্সোনাল ফ্রিডম, ব্যক্তি স্বাধীনতার নাম করে, হ্যাঁ, তারা এই যত সেক্সুয়াল রেগুলেশনগুলো ছিল এগুলোকে তারা সব ডিনাই করতেছে। কো এডুকেশনের নাম করে সবগুলোকে একসাথে এনে দিছে, একসাথে সেক্স এডুকেশন পড়াইতেছে এদেরকে। তার মানে এই পুরা পশ্চিমা যে বিশ্ব ব্যবস্থা, তারা পুশ করে কিসের দিকে? কন্টিনিউয়াস পুশিং টুয়ার্ডস সেক্সুয়াল ফ্রিডম, এবং সব ধরনের যৌন নিয়ম কানুনকে তারা ভেঙে চুরমার করে দিয়ে এমন একটা সভ্যতা তারা তৈরি করছে। হ্যাঁ, কো ওয়ার্কিং এনভায়রনমেন্ট। তারা বলতেছে যদি একই অফিসের মধ্যে ছেলে মেয়ে একসাথে রাখলে ছেলেদের কাজের বেড়ে যায়, প্রোডাক্টিভিটি বেড়ে যায়। আরে বাবা রে, কাজের প্রোডাক্টিভিটি বেড়ে যায়, এই জন্য কোনো কাজ ছাড়া রিসেপশনে একটা বসা রাখো। হ্যাঁ, রাখছে। তারপর কি করতেছে, যে জিনিসগুলা যৌনতাকে বাধা দিত, নৈতিকতা এবং ধর্ম, এটাকে তারা দুর্বল করে ফেলছে। হ্যাঁ, যদি আমি বাচ্চাদেরকে পাঠ্যপুস্তকে আমি যদি বিভিন্ন এই যে বিবর্তনবাদ, তারপর ইত্যাদি বহুত কিছু এগুলো পড়ানোর দ্বারা আমি যদি তার ধর্ম বিশ্বাসটাকে নড়বড়ে করে দিতে পারি, তাহলে তো এই ছেলেটা তো ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে। এলজিবিটিকিউ মুভমেন্ট, ব্যারিয়ারিং ম্যারেজ, বিয়েটাকে এত কঠিন করে ফেলা হয়েছে। এটা তো আমাদের সোসাইটিতে আমরা বুঝি কিছুটা, ওখানে আরো কঠিন। ওখানে বিয়ে করলে পরে প্রথম চিন্তায় থাকে যে যদি বিয়ে করার পর যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তো অর্ধেক সম্পত্তি নিয়ে চলে যাবে। ওদের নিয়ম হচ্ছে এটা, এই আইন কিন্তু বাংলাদেশে করার চেষ্টা করছিল ওরা, যে ডিভোর্স হয়ে গেলে, ডিভোর্স মানে বিয়ের পর থেকে যত সম্পদ আমার বাড়ছে, স্বামী যত সম্পদ কামাইছে বিয়ের পর থেকে, এই পুরো সম্পদ ইকুয়াল 2 ভাগ হবে, 1 ভাগ ওয়াইফ পেয়ে যাবে। তাহলে এটা যদি কেউ আগে যদি আমার মাথায় থাকে, তাহলে সে আর বিয়ে করবে, সে তো লিফট টুগেদার ফ্যামিলিতে চলে যাবে, বিয়ে ছাড়া যদি যতদিন যা করা যায় ওদিকে চলে যাবে। ঠিক আছে। তারপর লিবারালিজম হচ্ছে উদার নৈতিকতা। মানে কি? মানে আমি যা করতেছি তুমি আমাকে কিচ্ছু বলবা না। ইসলামের যে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, যে একটা ব্যাপার ছিল আমাদের সামাজিকভাবে, যে আমরা একটা দায়বদ্ধতা ছিল, এটাকে এই লিবারালিজমের মাধ্যমে এই জিনিসটাকে লিবারাল মানে আমি উদার, তুমি যা ইচ্ছা তাই করো, তোমরা দুজন পারস্পরিক সম্মতিতে যা ইচ্ছা তাই করো, এখানে আমার কিছু বলার নাই, আমি কিছু বলবো না, আমি যা ইচ্ছা তাই করি, তোমার কিছু বলার কোনো রাইট নাই, তুমি কিছু বলবা না। এটা হচ্ছে লিবারালিজম। তাহলে এই লিবারাল দুনিয়া, এটার মধ্য দিয়ে তারা সব ধরনের যে সভ্যতাকে স্টেবল রাখা, সভ্যতা তৈরি করা, সভ্যতাকে ধরে রাখা, সভ্যতাকে পতন থেকে বাঁচায় রাখার যে চালিকা শক্তি, যৌন নৈতিকতা, এই নৈতিকতাকে পুরো জিনিসটাকে ভেঙে দিছে।
কবে থেকে? 1960 সাল থেকে। তাহলে 100 বছর, মানে সামনে কত? 2060 ধরে রাখেন, কিন্তু 2060, তাহলে 2060টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি ইউরোপের, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এখন ইউরোপ আমেরিকার সবচাইতে মানে ম্যারেজ কালচার যেটা, এটা এখন কি হয়ে গেছে, তারা বলতেছে যে আমরা বিয়ে শাদীর মধ্যে নাই, কোনো কমিটমেন্টের মধ্যে নাই, দুইজন যতদিন ভালো লাগে আমরা একসাথে থাকবো, লিভ টুগেদার ফ্যামিলি যেটাকে আমরা বলতেছি, বা ফ্র্যাজাইল ফ্যামিলি বলে ওরা। কাই বলে? ফ্র্যাজাইল ফ্যামিলি, ভঙ্গুর পরিবার, যেটার প্রথম বাচ্চা হওয়ার পর 66% পরিবার ভেঙে যায়, অটোমেটিক্যালি ভেঙে যাবে। প্রথম বাচ্চা হওয়ার পর 66% পরিবার এমনি ভেঙে যায়, ঠিক আছে? এবং যার কারণে এই পরিবারগুলো হওয়ার কারণে দেখেন ইউরোপ আমেরিকার কত পার্সেন্ট বাচ্চা জারজ, আউট অফ ওয়েডলক, বিয়ে ছাড়া সন্তান, দেখতে পাচ্ছেন? আমেরিকার 48%, ফ্রান্সের প্রায় 60%, বুলগেরিয়া টুলগেরিয়া বাদ দিলাম। ইউকে কত পার্সেন্ট? 47%, ঠিক আছে? জার্মানি 35%। এই হচ্ছে ইউরোপের অবস্থা, এই টোটাল সভ্যতার অবস্থা হচ্ছে এইটা। এবং এই ধরনের বাচ্চাগুলো কেমন হয় দেখেন, এই ধরনের বাচ্চাগুলা, ওই যে আমি লিখছি যে আজকে 2016 সালের ডেটা যদি এটা হয়, তাহলে এই বাচ্চাগুলো বড় হবে, আজ থেকে 20 বছর পরে এই বাচ্চাগুলো বড় হবে। বড় হওয়ার পরে তাদের কি হবে? তাদের উপর রিসার্চ করে দেখা গেছে এদের আইকিউ কম, এদের আক্রমণাত্মক আচরণ। 3 নম্বর হচ্ছে এরা স্কুল থেকে ড্রপ আউট হওয়ার সম্ভাবনা দ্বিগুণ। হ্যাঁ, এবং সম্ভাবনা এটাই যে এই শিশুরা বড় হয়ে এরা একই চক্র ঘটাতে থাকবে। এখন রিসার্চ চলতেছে যে 60 সালে এই যে কাহিনীগুলো শুরু করছে এরা, তার মানে এখন সেকেন্ড জেনারেশন চলতেছে, বুঝতে পারছেন? এই সেকেন্ড জেনারেশন তো একইভাবে একই কাজ করছে। এখন থার্ড জেনারেশন যারা, এরা এখন বাচ্চা, এই থার্ড জেনারেশন যখন 2060 সালে আসবে, এরা তখন সামনে এরা ম্যাচিউরড হবে, সামনের 10-20 বছরে। তার মানে দেখেন যে এই 3 প্রজন্ম ব্যাপী কিন্তু সব কিন্তু এসে হিসাব মিলে যাচ্ছে যে 2050-60 সালের দিকে এই যে বর্তমান সাম্রাজ্যের পতন, এইটা অবশ্যম্ভাবী হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ইনশাআল্লাহ আজিজ। এবং এদের পর আরো রিসার্চে দেখেন তাদের স্বাস্থ্যগতভাবে এরা কম। 2 নম্বর হচ্ছে এরা মানসিকভাবে খুব দুর্বল, মানে খুব অল্পতেই এদের সাইকোলজিস্টের প্রয়োজন পড়তেছে। 3 নম্বর, আত্মহত্যার প্রচেষ্টা দ্বিগুণ এদের মধ্যে, এই বাচ্চাদের মধ্যে। স্কুলে মারপিট করে বেশি, চুরিচামারি করে বেশি, এবং এদের 42%ই স্কুলে মারপিট করে। রেজাল্ট খারাপ হচ্ছে বেশি, ঝরে পড়ার সম্ভাবনা দ্বিগুণ, কারাগারে যাওয়ার সম্ভাবনা নর্মাল বাচ্চার চেয়ে 12 গুণ বেশি, 12 গুণ বেশি যারা জেল খাটবে। ভবিষ্যতে কিশোর অপরাধ এবং প্রাপ্তবয়স্ক অপরাধের প্রবণতা এই বাচ্চাগুলোর মধ্যে বেশি। তাহলে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। থার্ড জেনারেশন সামনে আছে, বড় হচ্ছে কেবল। তার মানে আমরা এই পুরো আলোচনা থেকে যেটা আমরা সামারি নিতে পারি সেটা হচ্ছে যে নৈতিক পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, তাহলে পশ্চিমা যে দুনিয়া, এদের পতন অতি সন্নিকটে, খুবই সন্নিকটে। এবং এটা আগামী, এটা যদি 2025 সাল হয়, হয়তো আর 25 থেকে 30 বছর এর আয়ু আছে, ঠিক আছে? এটা একটা আমরা দেখতাম। এখন আমরা দেখি ইকোনমিক পার্সপেক্টিভ। আমি দ্রুত শেষ করে দিই, আপনাদের অনেক সময় নিয়ে ফেলতেছি, খুব বেশি সময়, আপনারা অনেকক্ষণ ধরে আছেন, খারাপ লাগতেছে শুনতে, শর্ট করে ফেলবো? আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা বই দেখাচ্ছি, সেটা হচ্ছে এডওয়ার্ড গিবন, খুব বিখ্যাত একজন ওরিয়েন্টালিস্ট এবং একজন হিস্টোরিয়ান। ওনার একটা খুব বিখ্যাত বই, যে ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার। এই বইটা কেন ইম্পর্টেন্ট? এই বইটা আজকের দুনিয়াতেও প্রচুর ইম্পর্টেন্ট, কারণ এই বর্তমান যে আমেরিকান যে সাম্রাজ্য বা বিশ্ব ব্যবস্থা, এইটা নিজেকে রোমান এম্পায়ারের উত্তরাধিকার হিসেবে দেখে। আপনারা যারা ফিলোসফি নিয়ে আপনাদের যাদের একটু নাড়াচাড়া আছে, আপনারা জানেন যে বর্তমান যে এই যে ইউরোপিয়ান যে রেনেসা পিরিয়ড, রেনেসা এনলাইটেনমেন্ট, তারা নিজেদেরকে ক্লাসিক্যাল, রেনেসা মানে হচ্ছে যে বহিরাগত আদর্শ, মানে ক্রিশ্চিয়ানিটি, এটা হচ্ছে বহিরাগত আদর্শ, এটার জন্ম এশিয়াতে। ক্রিশ্চিয়ানিটির এই বহিরাগত আদর্শকে বাদ দিয়ে ইউরোপ তার ক্লাসিক্যালে ফেরত যাবে। ক্লাসিক্যাল মানে গ্রিক অ্যান্ড রোমান যে জ্ঞান বিজ্ঞান আছে, ওইটাতে তারা ফেরত যাবে। তার মানে বর্তমান যে পশ্চিমা যে সভ্যতা, এইটা হচ্ছে গ্রিক রোমান সভ্যতার উত্তরাধিকার, ঠিক আছে? আজকে গণতন্ত্র যা আমরা দেখি, এগুলোর অরিজিন কোথায়? গ্রিক নগর রাষ্ট্র, বিভিন্ন রোমান রাজনীতিবিদ, হ্যাঁ, রোমান সভ্যতা, এগুলো কিন্তু সব অরিজিন। হ্যাঁ, আজকে আপনারা যে এই যে ভোগবাদী যেগুলো দেখেন, ধর্মহীনতা, ভোগবাদ, এগুলোর কিন্তু শুরু কিন্তু ওই এপিকিউরিয়ান মতবাদ গ্রিসে, এগুলো সব কিন্তু ওখান থেকে আসছে, নতুন কিন্তু কোনো কিছু নাই। ওদের সব আইডিওলজি, সব দর্শন, এগুলো সব গ্রিক অ্যান্ড রোমান ফিলোসফারদের কাছ থেকে আসছে। তাহলে বর্তমান যে আমেরিকা, তারা নিজেদেরকে মনে করে যে তারা রোমান সভ্যতার উত্তরাধিকারী, এবং যার কারণে এটা তাদের মধ্যে খুবই প্রচলিত যে তারা এই বইটা খুব স্টাডি করে, যে রোম সাম্রাজ্য যেভাবে উত্থান হয়েছে এবং পতন হয়েছে, ওটার সাথে নিজেদেরকে মিলায় তারা বিভিন্ন সিদ্ধান্তে আসে। আসিফ নামে কিছুক্ষণ আগে কিন্তু বলছে যে রোমান সভ্যতা যেভাবে উত্থান হয়েছে এবং পতন হয়েছে, আমেরিকান সভ্যতা উত্থান এবং পতনটা ওইভাবেই হবে বলে অনেক স্কলার তারা কিন্তু মত প্রকাশ করতেছে।
আচ্ছা, তো এই বইটার সাথে সম্পর্ক এই জন্য আমি আনছি যে এই বইয়ের মধ্যে উনি একটা কথা বলছে। উনি বলতেছেন যে যখন জাতিগত শুদ্ধতা রক্ষা করা হবে না, বহিরাগত মানুষজন এসে যখন, বুঝতে পারছেন কি বলছি, যে বহিরাগত মানুষজন এসে যখন আমার মানে বেশি আমার ইসের মধ্যে চলে আসবে, আমার নিজস্ব জাতিগত যে শুদ্ধতা, এই দেখেন যে ইন্টারনাল এরোশন, ভিতরগত যে ক্ষয়, এটা হবে কখন? যখন স্টপ রেজিস্টিং দ্য আউটসাইডার্স, বহিরাগতদেরকে বাধা দিতে হবে। বহিরাগতরা আইসা, ওনার কথা হলো যে রোম সাম্রাজ্যের পতন হয়েছে বহিরাগত কিছু উপজাতীয় লোকজনদের দ্বারা, গথস, নরম্যানস, ভ্যান্ডালস, হ্যাঁ, এরকম কিছু উপজাতি আছে। এই উপজাতীয় লোকজনগুলো তারা রোম সাম্রাজ্যের, ওই যে আমরা শুনছি না যে নিরো বাঁশি বাজাচ্ছে যখন রোম পুড়তেছে, হ্যাঁ, ওরা যখন এসে রোম দখল করে ফেলতেছে, তখন রোমের যে রাজা নিরো সে বাঁশি বাজাইতেছে। এবার ওরা এসে রোম সাম্রাজ্যের যে ক্যাপিটাল, রোমান সাম্রাজ্যের রোম, এটাকে দখল করে নেয়। ঠিক আছে? তো এখানে ওনাদের বক্তব্য হচ্ছে যে বহিরাগতরা এসে আমাদের সোসাইটিতে, আমাদের ইসের মধ্যে তারা যে উন্নতি করতেছে, কালচারাল উন্নতি করতেছে, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে, এই জিনিসটা সাম্রাজ্যের পতনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মাপকাঠি। যখন এটা বেশি হবে তখন বুঝতে হবে সাম্রাজ্যের পতন ঘনায় আসছে। এইটা আমরা দেখতে পাই আব্বাসী খেলাফতের সময়। আব্বাসী খেলাফতের সময়, সেই সময় তারা আরবদের যে নিজস্ব আসাবিয়াত, নিজস্ব যে সোশ্যাল এনার্জি, এটা উমাইয়া আমলেও ছিল, কিন্তু আব্বাসীরা করছে কি, তখন তারা বিভিন্ন পার্সিয়ানদেরকে, গ্রিকদেরকে, এই বিভিন্ন মানে অন্যান্য বহিরাগত লোকদেরকে এনে এনে তারা সাম্রাজ্যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করছে। ওই সময় থেকে কিন্তু ইসলামের যে মূল পতন, আব্বাসী খেলাফতের সময় থেকে ইসলামের পতন শুরু হয়ে গেছে। তো এগুলো আমরা জানি আর কি। তো এই রোমানদের পতনের উপরে কিয়াস করছেন হিস্টোরিয়ান নায়াল ফার্গুসন। উনি রোমানদের পতনের সাথে কিয়াস করে উনি বলতেছেন যে যখন আউটসাইডাররা চলে আসবে, হ্যাঁ, এবং নিজেদের যে সভ্যতা, নিজেদের ধর্মচেতনা, এইগুলোকে অক্ষুণ্ণ রাখবে। বহিরাগত লোক আসছে কিন্তু সে এসে আমার জিনিসটাকে গ্রহণ করে নাই, সে তার নিজস্ব যে স্বকীয়তা, তার যে নিজস্ব বৈশিষ্ট্য, সেটাকে সে অক্ষুণ্ণ অবস্থায় রাখছে। যদি ঘটনা এটা ঘটে তাহলে পরে সাম্রাজ্যের পতন আসন্ন। এই জিনিসটা বুঝতে পারছেন কি বললাম? এবং এইটার ভিত্তিতে উনি বলতেছেন যে আমাদের কি করতে হবে, আমাদের কন্ট্রোল করতে হবে বর্ডারগুলোকে, আমাদের বর্ডার কন্ট্রোল করতে হবে, এবং বহিরাগত লোকজন এসে তারা যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে, এটা আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমাদের নিজস্ব বিশ্বাস, নিজেদের ধর্ম, এটাকে আমাদের টিকে রাখতে হবে, নিজেদের আইডিওলজি, হ্যাঁ, এই যে লিবারালিজম, হ্যান ত্যান, এগুলোকে টিকে রাখতে হবে। তার কথা হচ্ছে এটা। এখন এটার সাথে মিলান, ফাউন্টেন পাবলিকেশন একটা বই আছে, ইভান ক্রাস্টেভ, ওনার লেখা আফটার ইউরোপ। ওইখানে উনি একই কথা বলছে। উনি বলতেছেন যে এই যে আপনারা জানেন যে 2001-2002-2003 সালের পর থেকে বিপুল পরিমাণ অভিবাসী ইউরোপে আসতেছে। এটা আপনারা ফলো করছেন কিনা? ইউরোপের এখন একটা অন্যতম পলিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে অভিবাসী। হ্যাঁ, এই যে সিরিয়া টিরিয়া বিভিন্ন জায়গায় যুদ্ধ বাধায় রাখছে, ওই সমস্ত এলাকা থেকে মানুষ, সিরিয়া থেকে, লিবিয়া থেকে, তিউনিসিয়া থেকে, মিশর থেকে প্রচুর পরিমাণ মানুষ এখন ইটালি হয়ে ইউরোপের মধ্যে প্রবেশ করতেছে। এই অভিবাসী ঠেকানোর জন্য ওদের বহু চেষ্টা, কোনো কোনো রাষ্ট্র ঠেকাচ্ছে, কোনো কোনো রাষ্ট্র অভিবাসী বন্টন করতেছে, অনেক প্রচেষ্টা। এবং এইটাকে ইভান ক্রাস্টেভ বলতেছেন যে এইটা একটা অন্যতম লক্ষণ যে ইউরোপ সামনে পতন আছে। কারণ ওই যে রোমান সাম্রাজ্যের সাথে মিলাইছে, তারপর যে হিস্টোরিয়ান নায়াল ফার্গুসনের কথার সাথে মিলাইছে, এবং ইভান ক্রাস্টেভ যে কথা বলছে, তিনটা একসাথে সে মিলে যায় যে ইউরোপের যে অভিবাসীদের যে ঢল ইউরোপের মধ্যে, এবং এই অভিবাসীরা কিন্তু খ্রিস্টান হয়ে যায় নাই, এই অভিবাসীরা কিন্তু লিবারেল হয়ে যায় নাই, তারা তাদের ধর্মবিশ্বাসকে, ইসলামকে তারা অটুট রাখছে। এবং এই অভিবাসীর ঢলের কারণে ইউরোপের পতন আসতেছে, ইউরোপ যে কোনো সময় পতন হয়ে যাবে। এটা ওনাদের আরেকটা ইয়ে, ঠিক আছে। এবং এই বইটা একটু খেয়াল করেন, পিটার হেদার, উনি হচ্ছেন রোমান ইতিহাসের একজন স্কলার, অন্যতম একজন মানে বিগ শট। ওনার বই হচ্ছে হোয়াই দ্য এম্পায়ার্স ফল। ওনার কথা হচ্ছে 2099 এবং 2000 সালে, 1999-2000 সালে, এই সময়ে ইউরোপ এবং আমেরিকান সভ্যতা ছিল, এটা ছিল তাদের সভ্যতার চূড়া, পিক। এবং 2008 সাল থেকে ইউরোপের পতন শুরু হয়েছে, ইউরোপ এবং আমেরিকার এই সাম্রাজ্যের পতন 2008 সাল থেকে শুরু হয়েছে। এবং উনি দেখেন কি দেখাচ্ছে, 1999-2000 সালে বলতেছে যে তাদের বেকারত্ব সবচেয়ে কমে গেছে, বেকারত্ব, স্টক মার্কেট মানে ডাবল ডিজিট প্রতিদিন লাভ দিয়ে বাড়তেছে, প্রচুর আমেরিকান সম্পদশালী হয়ে গেছে, তারপর হচ্ছে মানে প্রোডাকশন অনেক বেড়ে গেছে, তারপর হচ্ছে যে মানে ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, এইগুলোর চাহিদা বাড়ছিল সারা পৃথিবীতে ওই সময়, হ্যাঁ। এবং এইটার পুরোটাই পতন হয়ে যাচ্ছে। এবং তারা বলছে ওই সময় এই পৃথিবীর সবচাইতে বেশি ভোগ করতো ইউরোপ আমেরিকার মানুষ,
এত টাকা পয়সা ছিল তাদের, এত বেশি প্রোডাকশন তারা করতো এবং সবচেয়ে বেশি ভোগও তারা করতো। এবং 2008 সালে যে বিশ্ব মন্দা শুরু হয়, আপনাদের মনে আছে কিনা, 2007-8 থেকে ইউরোপ এবং আমেরিকাতে বিশ্ব মন্দা, হ্যাঁ, গ্রেট ডিপ্রেশন অ্যান্ড গ্রেট স্ট্যাগনেশন শুরু হয়ে যায়। এবং এটার আগে ওনারা বলতেছেন যে আসলে এটা সামনে ইউরোপের পতন ছাড়া আর কোনো কিছুই নাই। এবং এই বইতে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন উনি, সেটা হচ্ছে যে এই পতন কি ঠেকানো সম্ভব? এই পিটার হেদার বলতেছেন না, এটা ঠেকানো সম্ভব না। তবে এখন যদি ইউরোপ কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে সম্মানজনক পরাজয় সম্ভব। কি সম্ভব? সামনে যে নতুন সভ্যতা আসতেছে সেই সভ্যতার সাথে একটা সম্মানজনক একটা অবস্থান, একটা লিয়াজো একটা মেনটেন করা, এটা সম্ভব। কিন্তু এই পতন আর ঠেকানো সম্ভব না। ওনার কথা হচ্ছে যখন কোনো একটা সাম্রাজ্য গঠিত হয়, এই সাম্রাজ্যটা তার কেন্দ্রে প্রচুর পরিমাণে তার প্রোডাকশন, ভোগ, হ্যাঁ, আসিফ কিছু আগে বললো না, ইবনে খালদুনের কথা বললো যে রুক্ষ মানুষ সাম্রাজ্য গঠন করে, হ্যাঁ, স্ট্রং ম্যান ক্রিয়েটস উইক ম্যান অ্যান্ড উইক ম্যান এগেন ক্রিয়েটস স্ট্রং ম্যান, তাই না? এরকম একটা কথা আছে। তো রুক্ষ মানুষ তারা সভ্যতা গঠন করে, এরপর তারা বিলাসী হয়ে যায়, আয়েসী হয়ে যায়। তো ওনার কথা হচ্ছে এটা যে যখন একটা সভ্যতা গঠন হয়, গঠন হওয়ার পরে গিয়ে তারা প্রোডাকশন বাড়ায়, প্রোডাকশন বাড়াইতে গিয়ে তখন পেরিফেরিগুলোতে প্রোডাকশন বাড়ে, পেরিফেরিগুলোতে যখন প্রোডাকশন বাড়ে তখন ওই পেরিফেরির লোকজন শক্তিশালী হয় এবং হয়ে তারা পরে সেন্টারে এসে তারা এটাকে কলাপস করে দেয় আবার। এটা আপনি উদাহরণটা বুঝতে পারবেন যে ব্রিটিশরা কিন্তু একসময় চীন শাসন করতো, দীর্ঘদিন চীন শাসন করছে। চীনের ক্যান্টন, দক্ষিণ চীন এলাকাটা পুরোটাই ব্রিটিশ কলোনি ছিল একসময়। এবং সেই সময় তারা আফিম উৎপাদন করতো বাংলাদেশে, মানে এই পাকিস্তান, ভারত, বাংলাদেশ এলাকায়, আফগানিস্তান এলাকায় তারা আফিম উৎপাদন করতো আর খাওয়াইতো নিয়ে গিয়ে চীনাদেরকে। বোঝা গেল? এখানে উৎপাদন করে ওখানে সেল করতো আফিম। এবং ওখানে দুইটা যুদ্ধ হয়, আফিম যুদ্ধ, অপিয়াম ওয়ার, প্রথম এবং দ্বিতীয় অপিয়াম ওয়ার হয়। হ্যাঁ, তারপরে এই যে ওরা পেরিফেরিগুলোকে উন্নত করছে, আস্তে আস্তে ওখানে প্রোডাকশন হয়েছে, ওখানে মানুষ কাজ পাইছে, ওখানকার মানুষের সচ্ছলতা আসছে এবং আলটিমেটলি দেখা যায় একটা পর্যায়ে এটাই সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এদের কথা ইকোনমিক পার্সপেক্টিভ। সুতরাং এই আমরা যদি অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করি, তবু আমরা দেখতে পাচ্ছি যে তাদের পতন, তাদের স্কলাররা যারা তারাই গবেষণা করে বলতেছে যে এই সাম্রাজ্যের পতন খুব নিকটবর্তী। কারণ পতনের যতগুলো লক্ষণ, পূর্ববর্তী যে সভ্যতাগুলো পতন হয়েছে তাদের মধ্যেকার যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলো এখন এই সভ্যতার ক্ষেত্রে পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হয়ে গেছে। তাদের কথা হচ্ছে এইটা। এখন লাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে শেষ আলোচনা শেষ, আরেকটা এবার হচ্ছে ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি। ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে অসওয়াল্ড স্প্রেংলার যে ভদ্রলোক, এটা খুব কঠিন বই, মানে একজন ফিলোসফার, একজন দার্শনিক, জার্মান। তো ওনার কথা হলো, উনি একই কথা বলছে ইবনে খালদুনের মতো যে সভ্যতার একটা সাইক্লিক্যাল নেচার থাকে। জীবিত একটা প্রাণীর যেরকম জন্ম হয়, কৈশোর হয়, তারুণ্য হয়, যৌবন হয়, যৌবনের পরে বার্ধক্য আসে, বার্ধক্যের পরে তার মৃত্যু হয়, এই একই রকমভাবে প্রত্যেকটা সভ্যতারও একই জিনিস ঘটে। হ্যাঁ, তারও একই জিনিস থাকে। তার কথা হচ্ছে এইটা। এবং ওনার ভবিষ্যৎবাণী হচ্ছে যে এই যে বর্তমান যে ধর্মহীন, ঈশ্বরবিহীন যে একটা সভ্যতা, যে সাম্রাজ্য, এটার উনি নাম দিয়েছেন হচ্ছে ফাউস্টিয়ান। আপনারা ওনার নাম কি যেন ভুলে গেলাম, ক্রিশ্চিয়ান মার্লো, ওনার লেখা একটা নাটক আছে ডক্টর ফাউস্ট। যারা হয়তো ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট তারা হয়তো এটা পড়ছেন। ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফাউস্ট। ওইখানে এই ডক্টর ফাউস্ট ভদ্রলোকটা একজন খুব ধর্মপ্রাণ মানুষ থাকে। পরে কোনো একটা কারণে শয়তানের সাথে তার একটা লেনদেন হয়, সম্ভবত পার্থিব যে খ্যাতি, যশ, এগুলা সে কামনা করতেছিল। তখন শয়তান তার কাছে আসে এবং আসার পর শয়তান তাকে বলে যে তোমার মৃত্যুর পরে তোমার আত্মাটা আমার হয়ে যাবে, যদি তুমি এই শর্তে রাজি থাকো তাহলে পরে তোমাকে আমি দুনিয়ার যা দরকার তোমাকে আমি সব দেবো, অর্থ, সম্পদ, খ্যাতি সব তুমি পাবা। তখন ডক্টর ফাউস্ট শয়তানের সাথে এরকম একটা নেগোসিয়েশনে আসে। বোঝা গেল? তো এই সভ্যতাটাকে, এই ঈশ্বরবিহীন শয়তানি সভ্যতাটাকে এই অসওয়াল্ড স্প্রেংলার উনি নাম দিয়েছেন ফাউস্টিয়ান সিভিলাইজেশন। ঠিক আছে? আর হচ্ছে এই যে মানে ধর্মপরায়ণ যে সভ্যতাগুলা, আমাদের ইসলামী সভ্যতা, এর আগে খ্রিস্টানদের যে সভ্যতাগুলো ছিল, এইগুলাকে, তারপর হচ্ছে ইহুদিদের যে গড়া সভ্যতা, এইগুলাকে ওনারা বলতেছেন, ইহুদিরা তো মানে এখনকার ইহুদির কথা, জায়নিস্টদের কথা বলতেছে না, ওই আগে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের, মানে মুসা আলাইহিস সালামের ওই সময়কার কথা বলতেছি। এই যে হিব্রু সভ্যতা, এইগুলার উনি নাম দিচ্ছেন হচ্ছে, কিভাবে নামটা ভুলে গেলাম কেন, ম্যাজিয়ান সভ্যতা। ম্যাজিয়ান মানে হচ্ছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই, একটা ইয়ে আছে, এটাকে একটা সময় আমাদের কারিকুলামে ছিল, আমরা পাই নাই, আমাদের আগের জেনারেশনের কারিকুলামে ছিল দ্য গিফট অফ দ্য ম্যাজাই। মানে ঈসা আলাইহিস সালামের জন্মের খবর শুনে পারস্য এলাকা থেকে 3 জন পণ্ডিত ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে দেখার জন্য আসে, জেরুজালেম শহরে আসে। ম্যাজাই মানে পণ্ডিত, প্রাজ্ঞ মানুষ। তাহলে এই সভ্যতার নাম উনি দিচ্ছেন হচ্ছে ম্যাজিয়ান সভ্যতা। হ্যাঁ, আর ওটার নাম দিচ্ছেন ফাউস্টিয়ান বা শয়তানের সভ্যতা। ওনার কথা হচ্ছে যে এই
এখন যে শয়তানি সভ্যতাটা চলতেছে, এই শয়তানি সভ্যতার পতন অবশ্যম্ভাবী। উনি অবশ্য বলছেন 2000 সাল, উনি বলছেন যে 2000 সালের পর থেকে এই সভ্যতার পতন হবে। অসওয়াল্ড স্প্রেংলারের মত অনুসারে 2000 সালের পর থেকে দেখেন সবকিছু কিন্তু একটা জায়গায় মিলতেছে। পতনের একটা কারণ হচ্ছে সাপের মাথা ক্রাশ করে দেওয়া, ওই পয়েন্টটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? যেদিক দিয়ে আপনি আসেন না কেন, অর্থনৈতিক মন্দার কথাতেই আসেন আর ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে আসেন আর যে জায়গা থেকে আসেন, সবখানের একটা জায়গা মিলে যায়, সেটা হচ্ছে সাপের মাথা যখন ক্রাশ করে দেওয়া হয়েছে এবং সাপকে যখন পানি থেকে জমিনে আমার ঘরে আসতে বাধ্য করা হয়েছে এবং সাপকে যখন আমার সাথে আমার ফিল্ডে এসে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে, তারপর থেকে এই পতনটা কিন্তু সব জায়গায় পতনটা কিন্তু শুরু হয়ে গেছে। খেয়াল করছেন কিনা? রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আচ্ছা, এবং ওনার কথা হলো, লাস্ট এই কথাটা বলে শেষ করে দেই, উনি বলতেছেন যে কোনো সাম্রাজ্য শুরু হয় কালচার দিয়ে, এবং সমস্ত কালচারের একটা আদর্শ থাকে, একটা ভাব থাকে, একটা ইনার স্পিরিট থাকে, হ্যাঁ, এটা থাকে। এবং এর ফলে কি হয়, আস্তে আস্তে যত সে বস্তুকেন্দ্রিক, যত বড় সভ্যতা, প্রোডাকশন, জ্ঞান বিজ্ঞান, টেকনোলজি, এইগুলো সে যত বেশি ডেভেলপ করতে থাকে, তত তার অন্তরের ভিতর থেকে সেই যে একটা ভাব, একটা সম্পর্ক, একটা বৃহত্তর চেতনা, এটা আস্তে আস্তে তার ভিতর থেকে চলে যেতে থাকে। যেতে যেতে সে একেবারেই বস্তুবাদী হয়ে যায়, বস্তুবাদী উন্নতিতে বিশ্বাসী। দেখেন না, এখন মানুষ আধ্যাত্মিক উন্নতিতে সে আর বিশ্বাসী না, এখন তার কি লাগবে? ফুলুস, টাকা পয়সা লাগবে। হ্যাঁ, কেউ টাকা পয়সার জন্য বউরে না চায়, টাকা পয়সা কামায়, মানে যা করা যায় সব কিছু করতেছে এই টাকা পয়সার জন্য, বস্তুগত উন্নতি। তো উনি বলতেছেন যে একটা পর্যায়ে বস্তুকেন্দ্রিক সভ্যতা, এবং বস্তুকেন্দ্রিক সভ্যতার মূল হচ্ছে অধর্ম। মানে এখানে ধর্মের কোনো পাত্তা থাকে না, ধর্মের কোনো জায়গা থাকে না। ধর্মের কথা আপনি একটা জায়গায় বলতে পারবেন না, ধর্মের কথা বললে আপনি খ্যাত হয়ে যাবেন, আপনি মোল্লা হয়ে যাবেন, মার্জিনালাইজড হয়ে যাবেন। এবং উনি বলেন যে যখন সভ্যতা চরম শিখরে পৌঁছায় যায়, তখন সেখানে জন্ম নেয় নাস্তিবাদ, অ্যাথেইজম জন্ম নেয়, নাইলিজম জন্ম নেয়, কোনো কিছু কোনো অর্থ নাই, কোনো কিছু কোনো উদ্দেশ্য নাই, শূন্যবাদ, এগুলো কোনো কিছুর কোনো অর্থ নাই, এরকম একটা পর্যায়ে পৌঁছায় যায়, উদ্দেশ্যহীনতা। উনি বলেন তখন ফ্রুটলেসনেস বাড়তে থাকে মানুষের মধ্যে। ফ্রুটলেসনেস কেন করতেছে জানে না সে, কেন করতেছে সে সেটা জানে না। ওই যে আসিফ আহমেদ কেবল বললো না যে সে মেয়ে না ছেলে, এটা নিয়েই সে কনফিউশনে পড়ে গেছে। মানে তার পুরো জীবন, তার লাভ লস নাই, তার লাইফটাই লস, মানে সে তার কোনো কিছুরই কোনো অর্থ নাই তার কাছে। এই পর্যায়ে চলে গেছে ফ্রুটলেসনেস। এবং উনি তখন বলতেছেন এই ফ্রুটলেসনেসের একটা আলামত হলো সন্তান জন্মদানে অনীহা। এটা দেখতেছেন না, দেখতেছেন না আপনারা? সন্তান জন্মদানে, সন্তান নিতে আগ্রহী না। পশ্চিমা সভ্যতা ভয়াবহ একটা পর্যায়ে চলে গেছে, তাদের এখন জন্ম হার কমে গেছে। এই যে কিছুক্ষণ আগে বললাম যে অভিবাসীরা ব্যাপকভাবে ইউরোপ আমেরিকায় প্রবেশ করতেছে, হ্যাঁ, তারা কেন প্রবেশ করতেছে? কেন ওরা তোরা আটকায় দেয়, বর্ডার আটকায় দেয়, তাহলে তো ঢুকতে পারে না। কেন বর্ডার আটকাচ্ছে না? কেন বর্ডার আটকাচ্ছে না? কারণ তাদের নিজেদের দরকার এটা, তাদের কলকারখানায় কাজ করার লোক নাই, জোয়ান পপুলেশন নাই, সব বুড়া হয়ে গেছে। যেহেতু তারা একটা সময় প্রচুর জন্ম নিয়ন্ত্রণ করছে, ব্যাপক হারে নারীবাদকে তারা প্রমোট করছে, মেয়েরা বিয়ে করতেছে লেটে, যখন তাদের আর বাচ্চা কাচ্চা হবে না, বা হলেও খুব কম, একটা দুটা, একটা নারীবাদের কারণে, সমকামিতার কারণে, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে বিবাহকে একটা ব্যারিয়ার দিয়ে রাখছে, এগুলোর কারণে, এই সমস্ত কারণে সে সমস্ত জায়গায় জন্মহার কমে গেছে। একটা রাষ্ট্র নর্মালি চলতে হলে পরে যে পরিমাণ জন্মহার লাগে 2.1, সেখান থেকে কমে ইউরোপ এবং আমেরিকার এই অবস্থা এখন। এছাড়াও প্রচুর গর্ভপাতের তো কোনো শেষ নাই, মানে আনলিমিটেড গর্ভপাত করে ওরা এখন ইউরোপ আমেরিকাতে। তো এই সমস্ত কারণে উনি বলতেছেন যে ফ্রুটলেসনেস বাড়তে থাকে, এবং এর ফলে কি হবে, এই একই জিনিস, এই জিনিসগুলো এখানে আছে, আপনারা একটু দেখেন যে এই জিনিসগুলো হারায় গেছে। এবং এর প্রেক্ষিতে উনি বলতেছেন 2000 সালের পর থেকে এই বিশ্ব ব্যবস্থা এবং এই সাম্রাজ্যের পতন শুরু হয়ে যাবে। 1934 সালে লেখা বই এটা, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। আমরা যে পার্সপেক্টিভ থেকে দেখি না কেন, সবকিছু গিয়ে মিলে যাচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে বর্তমানে এই বিশ্ব। এখন পয়েন্টে আসেন, আলোচনা শেষ, এখন পয়েন্টে আসেন। আমি কি করব? আমরা বাদ দিলাম, আমি কি করতেছি? আমি শামসুল আরেফিন, আমি এই বিশ্ব ব্যবস্থা পতন হবে, চাইনিজরা টেক ওভার করবো, এটা আমি কি করব? আমার কি কাজ? আমরা মুসলমানরা এখনো মানে সেরকম দৃশ্যমান, হ্যাঁ, একমাত্র আমাদের খোরাসানের ভাইরা ছাড়া দৃশ্যমান কোনো জায়গায় আর কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। খালি আলোচনা হচ্ছে, বড় বড় কথা হচ্ছে, আমরা বলতেছি, বিভিন্ন জন বলতেছে। কেন? এই সমস্ত কথা তো আপনারা জানেন, আমরা তো জানি এগুলো কথা। আমাদের রসুল কি বলেন নাই আমাদেরকে কি করতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তারপরে আমরা এখন আমাদের করণীয় কি? আমরা কি করব বলেন? হ্যাঁ, এক নম্বর কাজ যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল ক্ল্যারিটি। আজকের এই আলোচনা থেকে আমাদের মধ্যে দীর্ঘ একটা সময়, বিশেষ করে এই কলোনিয়াল পিরিয়ডের কারণে ব্রিটিশরা আমাদের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল ফগিং তৈরি হয়ে গেছে, আমাদের মধ্যে ধোঁয়াশা। অধিকাংশ মুসলমান এবং যারা ইসলামকে মহব্বত করে, ভালোবাসে, ইসলামকে তাগুতের জায়গায় ইসলামকে দেখতে চায়, এরকম বহু মানুষ এবং অধিকাংশ মানুষ, তারা একটা ইন্টেলেকচুয়াল একটা ধোঁয়াশার মধ্যে আছে।
হ্যাঁ, কেউ একটা সময় ছিল ইসলামী সমাজতন্ত্র, এখন আসলে ইসলামী গণতন্ত্র, আবার সামনে ইসলামী এলজিবিটি কি জানি আসবে, মানে প্রত্যেকটা জিনিসকে একটা ইসলামীকরণের বা ইসলামীকরণের তো দরকার নাই। আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন রেডিমেড আপনাকে সবকিছু দিয়ে দিছে, আপনাকে চোখের সামনে ফরম্যাট দিয়ে দিছে কি করতে হবে না করতে হবে। সুতরাং প্রত্যেকটা ওয়েস্টার্ন প্রজেক্টকে আমি ইসলামাইজেশন করব, এটা একটা হীনমন্যতা, এটা একটা ইন্টেলেকচুয়াল ফগিং, আমার ব্রেনের মধ্যে ধোঁয়াশা, ঠিক না? তো সুতরাং এই জায়গা থেকে আমাকে উঠতে হবে এবং আমাকে খুব সাফ হতে হবে, ক্লিয়ার হতে হবে যে ইসলাম কি, ইসলাম কেন এবং ইসলাম কিভাবে। এই জায়গায় 3টা প্রশ্নের উত্তর আমার কাছে খুব ক্লিয়ার হতে হবে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে এই যে পশ্চিমা বিশ্ব, পশ্চিমা দুনিয়া যে কারণে পতনের দিকে যাচ্ছে, এই কারণগুলো যদি আমি অ্যাপ্লাই করি নিজের মধ্যে আমি এগুলোকে নিয়ে আমি এটাকে ওয়েলকাম করি, তাহলে এই একই পতন তো আমারও হবে নাকি অন্য কিছু আমি আশা করতেছি। সুতরাং এই প্রত্যেকটা এই গ্লোবালাইজেশন যে প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে নিজেকে যেভাবে পারেন আপনি মুক্ত রাখেন, যেভাবে পারেন আপনি মুক্ত থাকেন এবং আপনার পরিবারকে মুক্ত রাখেন। কি মুক্ত রাখবেন? নিজের ব্রেইনকে মুক্ত রাখবেন 1 নাম্বার, নিজের আমলকে মুক্ত রাখবেন, নিজের বডিকে মুক্ত রাখবেন, নিজের আমলকে মুক্ত রাখবেন এবং নিজের পরিবারকে মুক্ত রাখবেন। নিজের স্ত্রী, সন্তান সন্ততি, অ্যাটলিস্ট এইটুকু আপনি রাখতে পারবেন, ঠিক না? সুতরাং এটা আমাদের করতে হবে। এই যে বর্তমান যে বিশ্বের এদের যে কাজকাম, সেলফ ডিস্ট্রাক্টিং কাজকর্ম, এইগুলা থেকে আমার নিজেকে মুক্ত রাখতে হবে। এবার হচ্ছে কনস্ট্রাকশনে আসেন। একটা মুক্ত কনস্ট্রাকশনটা কিভাবে করব? 1 নম্বর হচ্ছে ইসলামটাকে ফুল জানা। ফুল মানে কি? মানে যতটুকু আমার প্রয়োজন, ফরজ আইন জানা এবং ফুল মানা। উদখুলু ফিস সিলমি কাফা, শেষ, পুরাটা ঢুকতে হবে। মাথা ঢুকাইলাম, লেজ বের করে রাখলাম, এবার এটা কাজ হবে না, ঠিক না? ইসলামকে আমার জানতে হবে এবং ওই যেটুকু আমি জানলাম এটার মধ্যে আমাকে পুরা ঢুকতে হবে। কোনো ধরনের কোনো অজুহাত, কোনো ধরনের কিছু যে না এগুলোর দরকার নাই, এগুলো ছোট সুন্নাহ, এগুলা ওইটা বড় সুন্নাহ, আমি বড় সুন্নাহর জন্য কাজ করতেছি, ছোট সুন্নাহ বাদ দিলেও কোনো সমস্যা নাই, এরকম না। বরং আমাকে আপনি আপনার আদর্শের জন্য কতটুকু ডেডিকেটেড, এটা কিভাবে বোঝা যাবে? বলেন, আমার কথা, ওটার উত্তর দেন। আপনি একটা আদর্শ আপনার আছে, এই আদর্শের জন্য আপনি কতখানি ডেডিকেটেড, এটা আপনি কিভাবে বুঝবেন? বলেন। ভাই একটা কথা বলছে যে আদর্শের মানে নেগলিজিবল থেকে নেগলিজিবল জিনিসকে আপনি ধারণ করবেন, ওখানে যেটা ধারণ না করলেও চলে ওটাকে আপনি ধারণ করবেন, কারণ আপনি ডেডিকেটেড, আপনি ডেডিকেটেড, আপনার ডেডিকেশন তো আপনার দেখাতে হবে যে আমি ডেডিকেটেড, ঠিক আছে না? সুতরাং এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ যে আমি ইসলামকে পরিপূর্ণ ধারণ করব, কোনো কিছুর ব্যাপারে কোনো হীনমন্যতায় আমি ভুগবো না, কারণ এটা তো আমি অ্যাপ্লাই করতে চাই, এটা আমি প্রচেষ্টা করবো। এটার ব্যাপারে যদি আমি নিজেই হীনমন্যতায় ভুগি, আমি তো কাজই করতে পারবো না। সুতরাং ইসলামের ব্যাপারে কোনো হীনমন্যতা না, এবং এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ। এবং আসিফ ভাই একটা কথা বলছেন যে রুক্ষ জীবন, এই যে পশ্চিমা বিশ্বের যত ভোগবাদী যে বিষয়গুলো, এগুলো অ্যাভয়েড করা। হ্যাঁ, আমার সামনে আপকামিং আমার নেক্সট যে বইটা আসতেছে এই অবেলায়, এই বইয়ের মধ্যে আমি কিছু বিষয় আনছি, যদিও এটা শিশু কিশোরদের জন্য লেখা, ওরা পড়লে বুঝতে পারবে না, এটা আমি পড়ে আমার ভাগ্নেকে বুঝাইতে হবে, এরকম একটা বই আর কি। মানে শুধু বই পড়ে কেউ পরিবর্তন হয়ে যাবে না, কিতাবের সাথে রিজাল্ট প্রয়োজন। আমার এই বইটা অ্যাকচুয়ালি আমি রিজাল্ট তৈরি করতে চাইছি। হ্যাঁ, কোনো একজন দুলাভাইকে তৈরি করতে চাইছি যে তার শালাকে গাইড করবে, কোনো একজন ছোট মামাকে তৈরি করতে চাইছি যে তার ভাগ্নাকে গাইড করবে, ছোট চাচা, হ্যাঁ, দুলাভাই, যাদের সাথে বয়সের গ্যাপ কম, এই ধরনের কিছু মানুষ আমি তৈরি করতে চাইছি এই বইয়ের মধ্য দিয়ে। ওখানে আমি আনার চেষ্টা করছি যে বর্তমান বিশ্ব তারা হাইপার সেক্সুয়ালাইজড, হাইপার ডোপামিন, হ্যাঁ, হাইপার ডোপামিন টক্সিসিটি তৈরি করে। মানে সব এই জিনিসগুলো থেকে আমি আমার নিজেকে এবং আমার সন্তানকে হেফাজত করতে হবে। মোবাইল থেকে নিজেকে হেফাজত করতে হবে, এটাকে একটা কন্ট্রোল, একটা সিস্টেমের মধ্যে ফেলাইতে হবে। যখন ইচ্ছা তখন শুয়ে 2 ঘন্টা 3 ঘন্টা স্ক্রল করে উঠে পড়লাম, এই জীবন হবে না ভাই, এই ধরনের কেয়ারলেস জীবন এটা হবে না। এটা তাহলে আমার মধ্যে আর ওই যে একজন পশ্চিমা দুনিয়ার একজন কি বলে, হ্যাঁ, ভোগবাদী একটা ছেলের মধ্যে পার্থক্য কোথায়? সুতরাং আমার প্রত্যেকটা জিনিসকে নিয়মের মধ্যে আনতে হবে, আমার প্রত্যেকটা কাজকর্মকে উদ্দেশ্যের মধ্যে আনতে হবে, আমার প্রতিটা সেকেন্ডকে উদ্দেশ্যের মধ্যে আনতে হবে, রুক্ষ জীবন যাপনে অভ্যস্ত হইতে হবে, কোনো একটা অফলাইন স্কিল ডেভেলপ করতে হবে নিজের মধ্যে। গাছে উঠতে পারেন আপনি? আমি নিজেই জিজ্ঞেস করতেছি, আমি পারি না। আমি একটা দেয়াল টপকাইতে পারবো না, আমি একটা গাড়ি নষ্ট হলে ঠিক করতে পারবো না, আমি মোটরসাইকেল চালাতে পারি না, আমি গাড়ি চালাতে পারি না। আমার নিয়ে তো বেচারা বিপদে পড়বে। হ্যাঁ, দৌড়াইতে পারবো না 2 কিলো, পারবো 3 কিলো 2 কিলো 5 কেজি ওয়েট নিয়ে পারবো না। তা আমি ভাই আমার দূরে থাকাই ভালো, আমি ওই জায়গায় গেলে আমি তো বিপদে পড়বোই, আমার সাথে আরো 3-4টা নিয়ে আমি বিপদে পড়বো নাকি? সুতরাং এভাবে হবে না ভাই, এভাবে হবে না। নিজের মধ্যে কোনো একটা তো সফট স্কিল যেটা আছে, আরেকটা হচ্ছে নিজের মধ্যে কোনো একটা হার্ড স্কিল ডেভেলপ করতে হবে। নিজের মধ্যে অফলাইন কোনো একটা সার্ভাইভাল টেকনিক স্কিল আমার মধ্যে আসতে হবে, যেটার দ্বারা আমার ইউটিলিটি থাকবে ওই জায়গায়।
ঠিক আছে না? নিজেদের মধ্যে প্রচন্ড বন্ডিং তৈরি করতে হবে। হ্যাঁ, এবং আইডিওলজির ক্ষেত্রে এই যে বিশ্বাস আকীদা ইসলামের ক্ষেত্রে অনড় একটা অবস্থানে চলে যেতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কি, ওই যে আয়াতটা ফেরেশতা নাজিল করি, বলেন না একটা আয়াতটা, যে যে বলে যে আমার রব আল্লাহ এবং সে অটল হয়ে যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ আমার রব এবং এটার উপরে আমি কি অটল অবিচল, এটার থেকে আমার কেউ নড়াতে পারবে না। ইসলামকে আমি বুঝে ফেলছি এবং ইসলামকে আমি বোঝার মতো করে বুঝে ফেলছি, আমার আর কেউ এখান থেকে, এবং আমাকে বাসিরতের সাথে, হ্যাঁ, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, ইসলামকে পরিপূর্ণ বুঝের সাথে। এবং আমি আপনাদেরকে খুব আমি রিকোয়েস্ট করবো, আপনারা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওনাকে পড়েন। ওনার মতো ফিলোসফার, ওনার মতো বিপ্লবী চিন্তার মানুষ মানে গত 500 বছরে আর আসে নাই। ইউরোপ আমেরিকার সমস্ত দার্শনিক উনি মানে ফেল হয়ে যাবে তার কাছে, এরকম একজন মানুষ। আমরা শুধু তাকে আমাদের হাদিসের চেইনের একজন মুহাদ্দিস হিসেবে, রাবি হিসেবে জানি, কিন্তু তার যে কাজ, আনবিলিভেবল কাজ। আমি আমার নেক্সট প্রজেক্ট হচ্ছে ওনাকে স্টাডি করা। হ্যাঁ, উনি দেখাইছেন, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রওজাতে, এবং আল্লাহ রাসূল তাকে স্বপ্নে দেখাইছেন যে ওয়ালিউল্লাহ ইসলামকে এইভাবে উপস্থাপন করো, মানে কম্প্রিহেন্সিভ, ইন্টেলেকচুয়ালি কম্প্রিহেন্সিভ, মানুষ যেন বুঝতে পারে ইসলামী সমাজ, রাষ্ট্র, হ্যাঁ, ইসলামী জ্ঞান তত্ত্ব, এই বিষয়গুলো যেন মানুষ ক্যাচ করতে পারে, এইভাবে কম্প্রিহেন্সিভ ভাবে মানুষকে বোঝাও। এবং উনি এটাই করছেন, সবকিছুর একটা মডেল উনি দেখাই দিয়ে গেছেন। এই কারণে ভাই আমাদের এখন করণীয় হচ্ছে যে জিনিসগুলো আলোচনা করলাম, এগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা করবো, এবং সেই সাথে আমরা বিভিন্ন জায়গায় টিম তৈরি করে আমরা ইসলামের পিপাসা, ইসলামের ক্ষুধা মানুষের মধ্যে তৈরি করব। ঠিক আছে না? আমরা যদি এই কাজগুলা করে যেতে পারি, মানে ওই যে সভ্যতা গঠনের 7টা ধাপের মধ্যে প্রথম ধাপ, এই প্রথম ধাপের কাজটা যেন আমরা শুরু করে যেতে পারি। যদি এটা আমরা করতে পারি, যেমন উদাহরণ দেই, একটা উদাহরণ শেষ করে দেই, হাসিনার পতন হয়েছে, কিন্তু আমরা কি কিছু পাইলাম? আমরা আনপ্রিপেয়ার্ড। ধরেন এই প্রিপারেশনটা যদি আমাদের আরো 5-10 বছর আগে থেকে থাকতো, তাহলে হয়তো আমরা একটা জায়গায় গেলেও যেতে পারতাম। তো একই রকম ভাবে আমেরিকা পতন হয়ে গেল, তাতে আমাদের লাভ কি? অন্য কেউ নিবে এটা। সুতরাং আমাদের এই কাজ এখন থেকে 60 সাল তো যদি ধরে রাখি, আরো 20-30 বছর সময় আমাদের হাতে আছে, পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা যদি তৈরি হই, আমরা এমন ভাবে তৈরি হলাম যে পরের জেনারেশন আমাদের চেয়ে আরেক ধাপ উপরে তৈরি হয়ে গেল। আপনি হেদায়েত পাইছি ভার্সিটিতে আইসা, পরের জেনারেশন হেদায়েত পাবে প্রাইমারি স্কুলে ইনশাআল্লাহ। স্কুলে আমরা কাজ করব, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এসব জায়গায় আমরা কাজ করবো, গার্জিয়ানদের মধ্যে আমরা কাজ করবো, যাতে তাদের সন্তানদেরকে তারা, হ্যাঁ, এই সমস্ত জায়গায় আমরা কাজ করবো। এভাবে যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ আশা করা যায় আজ থেকে 20 বছর পরে যেই ফল অফ দিস গ্লোবাল এম্পায়ার, দিস ফাউস্টিয়ান এম্পায়ার, শয়তানি সভ্যতার যে পতন, এই পতনের সেখান থেকে আমরা আমাদের স্টেক আমরা বুঝে নিতে পারবো ইনশাআল্লাহ। আর নাহলে পরে এই সমস্ত রাজা উজির মেরে কোনো লাভ নাই। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।